সালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা আমার সাউন্ড ঠিকঠাক ভাবে শুনতে পাচ্ছ কিনা এটা আমাকে একটু জানাও। তোমরা তোমাদের পরিচিত যে বন্ধুরা মেডিকেল ভর্তি প্রস্তুতির জন্য প্রিপারেশন নিচ্ছে তাদেরকে মেনশন করতে পারো, একদম কাছের যে বন্ধুরা আছে তাদেরকে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, জৈব রসায়ন নিয়ে কার কি এক্সপিরিয়েন্স বলো তো, কার কাছে কেমন লাগে? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব বেশি ইম্পর্টেন্ট। রিসেন্ট একটা ইয়ারে তোমার হচ্ছে যে এখান থেকে 9টা কোশ্চেন আসছিল। ফুল তোমার হচ্ছে যে কেমিস্ট্রিতে কোশ্চেন আসে হচ্ছে 25টা এমসিকিউ, 9টাই আসছে জৈব রসায়ন থেকে, 22-23 সম্ভবত সেশনে। তো তোমার হচ্ছে যে এটা থেকে 2-3টা তো আসবে মিনিমাম, ধরো একদম কম করে হলেও 2-3টা এমসিকিউ আসবেই, 2-3টা এমসিকিউ আসবেই কম করে হলেও। তো তোমার হচ্ছে যে এখন জৈব যৌগের তোমার আগে আমি তোমাদের কিছু কনসেপ্ট ক্লিয়ার করি একদম শুরুতেই ইন্ট্রোডাক্টরি ক্লাসে। আছি আলহামদুলিল্লাহ মিলি। তোমাদের কি অবস্থা, তোমরা কেমন আছো? আমি একটু অসুস্থ ছিলাম, গত ক্লাস আমাদের জৈব রসায়ন ওই দিন নেওয়ার কথা, তো নিতে পারি না, এই জন্য আজকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ভাইয়া তোমরা যদি নিয়মিত থাকো আমি ইনশাআল্লাহ তোমাদের হচ্ছে যে এই ফুল চ্যাপ্টারটা পড়াই দিব, যদি তোমাদের রেসপন্স ভালো পাই। আদারওয়াইজ হচ্ছে যে আমি কন্টিনিউ করবো না, এটা আমি তোমাদের আগেই বলে দিচ্ছি। যদি তোমাদের রেসপন্স ভালো পাই, তোমরা যদি অ্যাটেন্টিভ থাকো, ফুল ক্লাসে থাকো, আমি জৈব রসায়ন ক্লিয়ার করে দিব। বেসিক কনসেপ্ট নিয়ে তোমাদের আর সমস্যা হবে না, এটুকু আমি একদম দায়িত্ব নিয়ে বলতেছি। তোমরা যদি আমি তোমাদের যে ইনস্ট্রাকশন গুলা দিই, যেভাবে পড়াই সে পড়াগুলো ফলো করো, যেভাবে যেভাবে বাসায় পড়তে বলবো সেভাবে পড়ো, ইনশাআল্লাহ জৈব রসায়ন থেকে যে কোশ্চেনগুলো আসবে প্রত্যেকটা তোমরা পারবা। ঠিক আছে, এটুকু আমি একদম শুরুতে এই অ্যাসুরেন্স দিচ্ছি, ইনশাআল্লাহ দায়িত্ব নিয়ে বলতেছি। তো ইনশাআল্লাহ আশা করি তোমরা হচ্ছে যে রেসপন্স করবা আমার ক্লাসগুলোতে, তোমরা হচ্ছে যে থাকবা জাস্ট হচ্ছে শুনবা, এরকম হবে না। তোমরা হচ্ছে যে তোমরা নিজেরা রেসপন্স করতে হবে, অ্যাক্টিভ লার্নার হইতে হবে। তুমি যদি যখন হচ্ছে অ্যাক্টিভ লার্নার হও, তুমি নিজেও কিছু বলতেছো এবং শুনতেছো, যখন তুমি অ্যাক্টিভ লার্নার হবে, অ্যাক্টিভ লার্নার হইলে ইনশাআল্লাহ তুমি ভালো করতে পারবে।
এবং তোমার মনে থাকবে, ঠিক আছে? পার্টিসিপেট করবা যখন, তো ভাইয়া হচ্ছে যে তোমাদের ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন জিজ্ঞেস করবো পড়ার ফাঁকে ফাঁকে, সবাই এগুলাতে রেসপন্স করবা। এরকম ভাবার কোনো প্রয়োজন নাই যে আর 2-3 জন তা লিখে ফেলছে আমি লিখবো না। এই যে তুমি লিখতেছো, লিখতে গিয়ে তোমার হচ্ছে যে একটা প্র্যাকটিস হচ্ছে, এই প্র্যাকটিস হয়ে তোমার এই জিনিসটা মনে থাকবে, ঠিক আছে? এটা আর কি। তো আমি একটা জিনিস নিয়ে কথা বলতে গিয়ে আরেকটু দিকে অন্যদিকে চলে গেছি। তোমাদের জৈব রসায়ন শুরুর আগে, একদম শুরুর আগে আমি তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করি। সেই কনসেপ্টটা হচ্ছে, তোমরা মনে রাখবা জৈব রসায়ন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে কোশ্চেন আসে সেগুলা নর্মালি একদম ইজি হয়, একদম সুপারফিশিয়াল এবং বেসিক কোশ্চেন হয়। মানে তোমার ভয় পাওয়ার কোনো রিজনই নেই। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য জৈব রসায়নকে ভয় পাওয়ার কোনো দরকারই নেই। তোমার হচ্ছে যে জাস্ট তুমি কি করবা, তুমি হচ্ছে বেসিক কিছু জিনিস আমি তোমাকে শেখাবো, আমি তোমাদের বলবো এটা এটা লাগবে, ওইগুলা কনসেপ্ট যেখানে ক্লিয়ার করা দরকার সেখানে ক্লিয়ার করে দিব। তুমি জাস্ট ওই জিনিসগুলো ভালো করে পড়বা এবং ভর্তি পরীক্ষা পারবা। দিয়ে এসে অবশ্যই যারা ভালো করবা তারা অবশ্যই আমাকে জানাবা, দেখবে যে আপনি যা যা বলছেন তাই আসছে এবং আমরা পারছি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল ভয় জেনে ফেলো, একদম ইজি জৈব রসায়ন, একদম ইজি। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, সিকিউর জন্য একটু টাফ হইতে পারে, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম ইজি। অনেকে তোমার এইচএসসির এক্সপিরিয়েন্স দিয়ে তুমি যদি জৈব রসায়নকে মেডিকেল ভর্তি পরীক্ষার যে জৈব রসায়ন তাকে জাজ করো, তাহলে সম্পূর্ণ ভুল হবে, ঠিক আছে? ওকে, আমরা এই চ্যাপ্টারগুলো পড়ার পরে, মানে এই চ্যাপ্টার যদি তোমরা আমার সাথে থাকো ইনশাআল্লাহ, এই চ্যাপ্টার ফুল পড়ার পরে আমি এই চ্যাপ্টার থেকে আসা যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করব। সেগুলো সলভ করে আমি তোমাদের দেখাই দিব যে তোমরা এই চ্যাপ্টারে জাস্ট আমার সাথে ক্লাস করার কারণে তোমরা সবগুলো পারবা। প্রিভিয়াস এর যেগুলো আসছে ওইগুলো তো পারবাই, তোমাদের বছর যেগুলো আসবে সেগুলো পারবা ইনশাআল্লাহ। তো এটাই ছিল ইন্ট্রোডাকশন। আশা করি তোমরা যারা এখন আছো সবাই শেষ পর্যন্ত থাকবা, এটা আশা করি। আদারওয়াইজ তুমি হচ্ছে জাস্ট এখানে একটু আসলা, শুনলা, চলে গেলা, কোনো লাভ হবে না, ঠিক আছে? এই টাইমটা এতক্ষণ যে ছিল এই টাইমটা ওয়েস্ট। তো আশা করি তোমরা ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবা এবং হচ্ছে রেসপন্স করবা। ক্লাসে রেসপন্স করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ, রেসপন্স করলে তুমি অনেক কিছু শিখতে পারবা। তো চলো আমরা শুরু করি। আমরা জানি জৈব রসায়ন মানে হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন এবং কার্বন এবং হাইড্রোজেন সমন্বয়ে গঠিত যৌগ। এই হাইড্রোকার্বন যেগুলো আছে, হাইড্রোকার্বন থাকলেই যে তোমার হচ্ছে জৈব যৌগ হবে ব্যাপারটা এরকম না ইনশাআল্লাহ। হ্যাঁ, হাইড্রোকার্বন ছাড়াও হচ্ছে তোমার হাইড্রোকার্বন ছাড়া জৈব যৌগ নাই, কিন্তু হাইড্রোকার্বন মানে কার্বন হাইড্রোজেন সহযোগ অজৈব যৌগ আছে, ঠিক আছে? সেটা আর কি। যেমন আমি তোমাদের যদি একটা এক্সাম্পল দিই, শুরুতেই যদি একটা এক্সাম্পল দিই, যেমন এটার মধ্যে হাইড্রোকার্বন কার্বন হাইড্রোজেন আছে, কিন্তু এটা কোনো জৈব যৌগ না। জৈব যৌগ হওয়ার জন্য আরো কিছু বৈশিষ্ট্য থাকা লাগে, সেই বৈশিষ্ট্যটা এটাতে অনুপস্থিত, এই জন্য এটা জৈব যৌগ না। তো এরপর আমরা সামনে প্রসিড করি। এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে আমরা ইন্ট্রোডাকশন দেখলাম, সামনে একটু প্রসিড করি। যেমন এখানে কোনটি জৈব যৌগ নয়, হাইড্রোজেন সায়ানাইড, প্রথম এমসিকিউটার কথা আমি বললাম এটা, কারণ জৈব যৌগ হওয়ার জন্য আরো কিছু বৈশিষ্ট্য থাকার প্রয়োজন, যে বৈশিষ্ট্যগুলো এর মধ্যে নাই সেজন্য। তাহলে জৈব যৌগ আমরা কাকে বলবো, প্রথমে একটু আমরা একদম বেসিক থেকে পড়বো, একদম যারা কিচ্ছু পারো না তারাও যাতে পারো ইনশাআল্লাহ। দুই দিয়ে বেনিফিট হবে, যারা টুকটাক পারো তারাও বেনিফিটেড হবে, যারা কিছুই জানো না তারাও বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। তো জৈব যৌগ মেইনলি হচ্ছে কার্বন হাইড্রোজেন থাকতে হবে, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, ফসফরাস এগুলোও থাকতে পারে। কয়েকটা জৈব যৌগ যেমন মিথেন, মিথাইল ক্লোরাইড, মিথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো বিভিন্ন জৈব যৌগ। জৈব যৌগের প্রথমেই আমাদের জানতে হয় যে জৈব যৌগ সম্পর্কে আগে একটা থিওরি ছিল, সেটা হচ্ছে বার্জিলিয়াসের প্রাণ শক্তি মতবাদ। তো তোমাদের আসতে পারে এমসিকিউতে যে প্রাণ শক্তি মতবাদ কে দিয়েছেন, সেটা হচ্ছে বার্জিলিয়াস, ঠিক আছে? প্রাণ শক্তি মতবাদ কে দিয়েছেন, সেটা হচ্ছে বার্জিলিয়াস। আচ্ছা, এরপরে আসো ফ্রেডরিক উলার অজৈব অ্যামোনিয়াম ক্লোরাইড এবং হচ্ছে যে লেড সায়ানাইড নিয়ে যখন বিক্রিয়া করছে তখন উনি অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করছে, সেখান থেকে উনি আকস্মিকভাবে ইউরিয়া তৈরি করছে। দেখো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড যেটা আছে NH4Cl এবং হচ্ছে যে লেড সায়ানাইড যেটা আছে PbCnO2, লেড সায়ানাইড যেটা আছে দুইটাই তোমার হচ্ছে যে এই দুইটাই তোমার কি, এই দুইটাই তোমার হচ্ছে যে অজৈব যৌগ, এই দুইটাই হচ্ছে অজৈব যৌগ। এই দুইটা অজৈব যৌগ থেকে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি হয়েছে। সেই অ্যামোনিয়াম সায়ানাইড যেটা আছে NH4CnO, সেই অ্যামোনিয়াম সায়ানাইড থেকে পরবর্তীতে তোমার পুনর্বিন্যস্ত করার মাধ্যমে ইউরিয়া তৈরি হয়েছে। ইউরিয়া সংকেতটা তোমাদের লাগবে NH2CONH2, ঠিক আছে? লিখে ফেলো। খাতা নিয়ে বসছো কে কে বলো তো, খাতা নিয়ে বসছো কে কে? আমাকে জানাও যে আমি খাতা বই নিয়ে বসছি, নাকি এমনি শুয়ে শুয়ে ক্লাস করতেছো। সিরিয়াসলি ক্লাস করো। কারো যদি কোনো অসুস্থতা না থাকে তাহলে সুন্দরভাবে বসে খাতা কলম নিয়ে বসে সুন্দরভাবে ক্লাস করো, হ্যাঁ, তাহলে বেনিফিটেড হবে সবচেয়ে বেশি। তাহলে এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। আমাদের হচ্ছে যে আরেকজন টিচার সানাউল্লাহ শাকিল তোমাদের রিসেন্টলি ক্লাস নিয়েছেন বর্জ্য নিষ্কাশনের, সেখানে উনি অবশ্যই আলোচনা করেছেন যে
ইউরিয়া কোথায় তৈরি হয়, এই ইউরিয়াটা আমাদের দেহের কোথায় তৈরি হয় সেটা উনি হচ্ছে যে আলোচনা করছে। তো তোমরা আমাকে বলো এটা কোথায় তৈরি হয়। ওকে, তাহলে আসো আমরা কি বললাম যে দুইটা অজৈব যৌগ থেকে আগে ধারণা ভার্জিলিয়াস বলছেন যে শুধু জৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করা যায় বা জীবজ উপাদান থেকে। গুড, অনেকে বসছে মাশাআল্লাহ। মাহাদি হাসাব, মিলি, ফারহানা, গুড, সিরিয়াস স্টুডেন্ট পাই গেছে। ওকে, তোমাদের যে কোশ্চেন করছি সে কোশ্চেন আনসার করো, দেখি কে কে পারো। তাহলে প্রথম হচ্ছে যে ফ্রেডরিক উহলার প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করছে, প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগ তৈরি করছে ফ্রেডরিক উহলার। ঠিক আছে, আচ্ছা। তো এখন এই দুটো অজৈব যৌগ যে বিক্রিয়াটা তোমাদের লাগবে না, তোমাদের আমি যেটা বললাম ইউরিয়ার সংকেতটা লাগবে। ইউরিয়া কোন সাইকেলের মাধ্যমে তৈরি হয়, কোন সাইকেলের মাধ্যমে ইউরিয়া তৈরি হয় বলো তো, কোন সাইকেল, সাইকেলটা কি? ওকে, এখন হচ্ছে যে ইউরিয়ার সংকেতটা তোমাদের লাগবে, বারবার বলতেছি NH2CO NH2 NH2CO NH2 লিখো। এটা লিখার জন্য মেইনলি খাতা কলমের কথা জিজ্ঞেস করছি, এটা একবার লিখে ফেলো NH2CO NH2। কেউ কমেন্টেও লিখতে পারো, তাহলে একবার প্র্যাকটিস হয়ে যাবে, আর নাইলে খাতায় লিখে NH2CO NH2। হ্যাঁ, ওকে। অরনিথিন চক্র, গুড, এটা এবারেও আসছে, এটা মেডিকেলে দুইবার আসছে। অরনিথিন সাইকেল কোথায় হয়? ঠিক আছে, অরনিথিন সাইকেলের অপর নাম কি বলো তো, অরনিথিন সাইকেলের অপর নাম কি? আচ্ছা, ফ্রেডরিক উহলার যে তোমার হচ্ছে যে এটা তৈরি করছে, ফ্রেডরিক উহলার মানে হচ্ছে এটা আবিষ্কার করছে, এই জন্য ওনাকে জৈব রসায়নের জনক বলা হয়। ঠিক আছে, জৈব রসায়নের জনক বলা হয় কাকে? ফ্রেডরিক উহলারকে। কারণ উনি অজৈব দুইটা যৌগ থেকে বিক্রিয়া করতে গিয়ে প্রথম যে জৈব যৌগ ইউরিয়া সেটা তৈরি করে ফেলছে এটা। ওকে, ঠিক আছে, আমরা সামনে প্রসিড করি। এবার আসো জৈব যৌগের প্রাচুর্যতা। জৈব যৌগের প্রাচুর্যতার যে কি কারণ আছে, জৈব যৌগের প্রাচুর্যতার মেইনলি প্রাচুর্যতা বলতে দেখো জৈব যৌগের সংখ্যা প্রায় 80 লাখের বেশি, আর অজৈব যৌগ 90,000, 90,000 প্রায় 1 লাখ বলছে আর কি এখানে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে 90,000-এর মতো, এটা সামনে দেখবো আমরা। আর এটা হচ্ছে 80 লাখ, 8 মিলিয়ন। তোমরা মিলিয়ন টিলিয়ন এগুলো বেশি মনে রাখতে পারবা, এই জন্য 8 মিলিয়ন প্লাস। ঠিক আছে, 1 মিলিয়নে 10 লাখ, তাহলে 8 মিলিয়ন প্লাস মানে 80 লাখের বেশি। হ্যাঁ, আচ্ছা। এবার আসো তাহলে প্রথম সমজীব এবং তার অধিক সংখ্যক তিনটা কারণে মেইনলি হচ্ছে জৈব যৌগের প্রাচুর্য বা আদিত্য। তিনটা কারণ। প্রথম কারণ হচ্ছে ক্যাটেনেশন। ক্যাটেনেশন কি? কার্বন গুলা একে অপরের সাথে যুক্ত হওয়ার একটা বিশেষ ক্ষমতা আছে, বড় বড় চেইন তৈরি করে ফেলে একে অপরের সাথে যুক্ত হয়ে। এই যে কার্বন পরমাণু একে অপরের সাথে যুক্ত হওয়ার যে বিশেষ ক্ষমতা, এটাকে বলা হয় ক্যাটেনেশন। তুমি ভালো করে মনে রাখ, ক্যাটেনেশন কি সেটা বুঝলা, আরো ভালো করে মনে রাখার জন্য কিন্তু ভালো করে মানে মনে রাখতে হবে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ক্যাটেনেশন। তারপরে মনে রাখতে হচ্ছে আইসোমারিজম বা সমানুতা। আইসোমার মানে সমানু, আইসোমারিজম মানে সমানুতা। সমানুতা মানে কি? একই আণবিক সংকেত যুক্ত কিন্তু ভিন্ন গাঠনিক সংকেত। আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, এরকম যৌগগুলা। যেমন হচ্ছে C2H6O, এটা হচ্ছে আণবিক সংকেত। এই আণবিক সংকেত যুক্ত দুইটা যৌগ আমরা পাই, একটা হচ্ছে ইথানল আর একটা হচ্ছে ইথার। ঠিক আছে, এটা ভিন্ন ধর্ম বিশিষ্ট। তাহলে হচ্ছে যে একই আণবিক সংকেত যুক্ত অনেকগুলো যৌগ পাওয়া যাবে, এটা হচ্ছে যে এদের প্রাচুর্যতা বা সংখ্যাধিক্যের একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে পলিমারকরণ। অনেকগুলো ছোট ছোট মনোমার একসাথে যুক্ত হয়ে পলিমার যৌগ তৈরি করে, যেমন ইথিলিন থেকে পলিথিন তৈরি করা যায়। এই কারণগুলোর কারণে, এই তিনটা বেসিক কারণের কারণে জৈব যৌগের প্রাচুর্যতা দেখা যায়। তোমার এদের এভাবে আসতে পারে নিচের কিন্তু জৈব যৌগের প্রাচুর্যতার কারণ নয়, তাহলে সেখানে ভুল একটা দিবে। কারণ হচ্ছে কি? ক্যাটেনেশন। আমরা তিনটা কারণ আবার একটু সবাই লিখে ফেলি। ক্যাটেনেশন খাতায় লিখো বা হচ্ছে কমেন্টে লিখো। ক্যাটেনেশন, তারপরে হচ্ছে তোমার সমানুতা বা আইসোমারিজম, সমানুতা, আর আরেকটা হচ্ছে তোমার পলিমারকরণ। আরেকটা হচ্ছে কি? পলিমারকরণ। ঠিক আছে, তিনটা কারণ। কি কি কারণ? পলিমারকরণ, ক্যাটেনেশন, সমানুতা এবং পলিমারকরণ। এই তিনটা কারণ হচ্ছে জৈব যৌগের প্রাচুর্য দেখে। জৈব যৌগের সংখ্যা কত? 8 মিলিয়ন প্লাস। ঠিক আছে, আর এটা হচ্ছে 90K প্লাস। এটা হচ্ছে কি? অজৈব যৌগ হচ্ছে 90K প্লাস। আর এই যে বিশেষ যে ধর্মগুলো আছে সেগুলোর পিছনে কারণ হচ্ছে যে কার্বনের তো ঐক্যতার মান মাঝামাঝি একটা মান, এবং কার্বন কার্বন বন্ধন শক্তির মান। তোমাদের দুইটাই মুখস্থ করা লাগবে, যেহেতু এই চ্যাপ্টারটাই কার্বন নিয়ে। কার্বনের মানগুলো ইম্পর্টেন্ট এমসিকিউতে আসার জন্য। কার্বনের তো ঐক্যতার কত? 2.5। কার্বন কার্বন বন্ধন শক্তি কত? 348 কিলোজুল পার মোল। দেখি যারা ক্লাসে আছে তাদের জন্য খুব সুন্দর একটা কোশ্চেন করি, সর্বাধিক তৈত্রিয়ান্তক মৌল কোনটা? তৈত্রিয়ান্তক সর্বাধিক কোনটার? কোন মৌলের সর্বাধিক তৈত্রিয়ান্তকতা কার? সর্বাধিক তৈরি ঋণাত্মকতা। দেখি কে কে পারো,
এটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার একটা কোশ্চেন। কার, কোন মৌলে সর্বাধিক তরিণাত্মকতা কোন মৌলে? আচ্ছা আসো, ওকে। ক্যাটেনেশন নিয়ে আমাদের লম্বা চোরা আলাপ জানা লাগবে না, জাস্ট হচ্ছে ক্যাটেনেশন দেখতে কিরকম, এরকম কার্বনগুলো সাইকেল গঠন করে, বিভিন্ন শেপের হইতে পারে, এটা জানলেই চলবে। দেখো আমি তোমাদের হচ্ছে যে সংকরায়নে একটু বুঝাবো, পড়াবো ইনশাআল্লাহ, তাও চিত্র থেকে দেখাই। ডাবল বন্ড যেখানে sp2 সেখানে, ঠিক আছে, ট্রিপল বন্ড যেখানে sp সেখানে। হ্যাঁ, ট্রিপল বন্ড কিভাবে গঠিত হয় দেখো, আমি একটু বেসিক সহ যদি বলি, একটা প্রথমে সিগমা বন্ড, তারপরে দুইটা পাই বন্ড, ঠিক আছে। তাহলে হচ্ছে sp তে কি হয়, sp তে একটা s একটা p আর দুইটা p যে আছে, p কয়টা থাকে, px py pz, p থাকে তিনটা। এখানে একটা পার্টিসিপেট করছে, অসংকরায়িত আছে দুইটা, এই কার্বনেরও দুইটা, এই কার্বনেরও দুইটা। তাহলে এই দুইটা মিলে এরকম করে, আমি যদি তোমাদের আরো বেসিক থেকে দেখাই, এই দুইটা মিলে একটা ডাবল বন্ড, এই দুইটা মিলে একটা ডাবল বন্ড, টোটাল হচ্ছে ডাবল বন্ড কয়টা হবে, দুইটা, আর সিঙ্গেল বন্ড হচ্ছে একটা, মানে ট্রিপল বন্ড হচ্ছে sp সংকরায়ন, ঠিক আছে। তাহলে হচ্ছে যে যদি আমি তোমাদের বলি, তোমরা একটু আবার লিখেও ফেলতে পারো, যদি একক বন্ধন হয় তখন হচ্ছে sp3 সংকরায়ন, যদি ডাবল বন্ড হয় তখন হচ্ছে sp2 সংকরায়ন, যদি ট্রিপল বন্ড হয় তখন হচ্ছে sp সংকরায়ন, শুধু sp। গুড, সবার আনসার সঠিক, মাশাআল্লাহ, সবাই সঠিক আনসার করছে, গুড। তাহলে হচ্ছে যে সিঙ্গেল বন্ড হচ্ছে sp3, ডাবল বন্ড sp2, ট্রিপল বন্ড হচ্ছে শুধু sp সংকরায়ন, ইনশাআল্লাহ মনে থাকবে। ওকে, এটা খেয়াল করবা। আরেকটা ব্যাপার হচ্ছে যে তাহলে আমরা যদি বলি বেনজিনে কোন কোন সংকরায়ন আছে, বেনজিনে কোন কোন সংকরায়ন আছে, তাহলে বেনজিনে একক বন্ধনও আছে, দ্বিবন্ধনও আছে, তাহলে বেনজিনে sp3 এবং sp2 সংকরায়ন আছে, ঠিক আছে। তো ক্যাটায়ন একটা বিশেষ উদাহরণ হচ্ছে ফুলারিন, এরকম ফুলারিন যৌগ, এটা হচ্ছে অনেকগুলা কার্বন মিলে একসাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যৌগগুলো তৈরি করে, যেমন হচ্ছে কার্বন 32টা হইতে পারে, 50টা হইতে পারে, 60টা হইতে পারে, 70টা হইতে পারে। এর মধ্যে যে 60 যেটা, সেটাকে বুকমিনস্টার ফুলারিন বা বাকি বল বলা হয়। এটার আণবিক ভরটা এগুলা কি সংকরায়িত সেটাও আসতে পারে। আণবিক ভর তোমরা মনে রাখতে পারবা ইজিলি 60, আর একটা কার্বন 60টা হলে সেটাকে বাকি বল বা বুকমিনস্টার ফুলারিন বলা হয়। আর প্রত্যেকটা কার্বন আণবিক ভর হচ্ছে 12, তাহলে 6 12 72, আর হচ্ছে 0 এটা পাশে দিয়ে বসাই দিবা শেষে গিয়ে, ঠিক আছে। 72 আর 0 এটা শেষে গিয়ে বসাই দিবা। এই গুণগুলো এভাবেই করবা। তোমাকে ধরে যদি দেয় 50 × 12 গুণ দিতে, কি করবা, 0 এটা হাতে রেখে দিবা, 5 12 60, পরে 0 বসাই দিবা, শেষ। 50 কে 12 দিয়ে গুণ দিলে 600 হয়ে আসবে। এখানে আমরা 12 × 60 দিচ্ছি, 12 কে 6 দিয়ে গুণ দিলে কত বেরিয়েছে, 72, তার শেষে এসে 0 বসাই দিবে, আর গুণ করা লাগবে না, ঠিক আছে, 720। এবং সংকরায়ন কি, sp2 সংকরায়ন, ডাবল বন্ড যেহেতু sp2 সংকরায়ন। কার্বন ক্যাটায়নের সফলতার কারণ আমরা আগেই দেখছি, এটার ক্ষেত্রে হচ্ছে যে বন্ধন শক্তির উচ্চমান এবং মাঝামাঝি একটি তরিণাত্মকতা, তারপরে হচ্ছে যে এটা ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, এটাও তোমরা পড়বা। কোনো জিনিস কার্বন সম্পর্কে কোনো তথ্য স্কিপ করার সুযোগ নাই। কার্বনের ক্ষুদ্র পারমাণবিক ব্যাসার্ধ, এটাও এর বিশেষ বৈশিষ্ট্যের একটা কারণ। সেটা কত, 0.077 ন্যানোমিটার, ঠিক আছে, ন্যানোমিটার, ওকে। আর সমানতার ব্যাপারে আমরা যা বলছি না, সমানতার ব্যাপারে আমরা অলরেডি বলে ফেলছি। ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং ডাইমিথাইল ইথার, এগুলো আণবিক সংকেত একই, গাঠন কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই তো বক্সের এমসিকিউগুলো মাস্ট করবা, শুনতেছ আমার কথা, কি করতে হবে, বক্সের এমসিকিউ মাস্ট করতে হবে, ঠিক আছে। তোমরা খাতায় বই টইতে লিখে রাখো, এটা এই কথা তো তোমার মনে থাকবে না, আমি এখন বলছি, তুমি তো পরে ভুলে যাবা, এখানে এই পাশেই লিখে রাখো, তাহলে তোমার এটা একটা যখনই পড়তে যাবা তখন একটা রিমাইন্ডার হবে। কেমিস্ট্রির বক্সের এমসিকিউ মাস্ট করতে হবে, মাস্ট সলভ করতে হবে, আর কি করতে হবে, সলভ করতে হবে বা পড়তে হবে, লিখে রাখো। কে কে এটা লিখছে আমাকে জানাও, মানে এটা হচ্ছে তোমার জন্য একটা রিমাইন্ডার, যেন তোমার মনে থাকে পড়তে গেলে। ওকে, যেমন এটা কোন জৈব যৌগে প্রথম যে পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, সেটা হচ্ছে ইউরিয়া, এটা হচ্ছে ইউরিয়ার সঙ্গে NH2CU NH2। এখন আসলে পলিমারকরণ, যেটা আরেকটা কারণ, যেমন হচ্ছে পলিমারকরণ, ইথিলিন থেকে পলিথিন তৈরি করা যায়, অ্যাসিডিলিন থেকে বেনজিন তৈরি করা যায়। দুইটা বিক্রিয়া গুরুত্বপূর্ণ তোমার জন্য, অ্যাসিডিলিন থেকে বেনজিন এটা প্রায়ই আসে, অ্যাসিডিলিন থেকে বেনজিন এটা প্রায়ই আসে, ঠিক আছে, গুড, লিখে রাখছো যারা, গুড।
এটা দেখবে হেল্প করবে তোমার, হচ্ছে যে এটা মাথায় ঢুকে গেছে এখন। জাস্ট এটা যে লিখছো এটা একটা তোমার হচ্ছে একটা মেমোরি তৈরি হয়ে গেছে যে এটা পড়তে হবে। পড়বা তো ইনশাআল্লাহ সবাই, মনে থাকবে, যাতে হচ্ছে তোমাদের দেখবে যে পড়লে এই জিনিসগুলো মনে থাকবে ইনশাআল্লাহ, এবং পরীক্ষা হলে গিয়ে পারবা, বেনিফিটেড হবা। প্রিভিয়াস ইয়ার গুলো তো বক্স থেকে এমসিকিউ আসছে, এমনি এমনি বলতেছি না। তো দেখো এখানে ইথিলিন মনোমার, মনোমার মানে যে ছোট ছোট পরমাণুগুলো একসাথে যুক্ত হয়ে বড় একটা যৌগ তৈরি করে, ওই ছোটগুলোকে বলা হয় মনোমার, আর বড়টাকে বলা হয় পলিমার। পলি মানে বহু, মনো মানে এক, এখানে একটা, অনেকগুলা একটা একটা মিলে তোমার এখানে হচ্ছে বড় একটা তৈরি করছে, ঠিক আছে, এটা হচ্ছে পলিমার। এখানে তুমি যে উচ্চ চাপ, চাপ কত সেটা যেহেতু দেয় নাই লাগবে না, তাপটা মনে রাখবা 200 ডিগ্রি সেলসিয়াস এবং প্রভাবক হিসেবে অক্সিজেন ব্যবহার করা হয়। মাস্ট, এগুলো মনে রাখা মাস্ট, এগুলো মনে রাখা মাস্ট। এটাকে এই জিনিসগুলোকে একটু ভালো করে, আমরা তো দেখানো আছে বিশেষভাবে তাপমাত্রা কত, প্রভাবক কত, এটা মনে রাখবা। হ্যাঁ, ওকে। এবার আসলে জৈব জৈব যৌগের মধ্যে আমরা পার্থক্যকরণ করি। প্রথমে ডেফিনেশন আমরা জানি, আর বন্ধন প্রকৃতি হচ্ছে জৈব যৌগ মেইনলি হচ্ছে সমযোজী বন্ধন। জৈব যৌগ কি বন্ধন? জৈব যৌগ মেইনলি হচ্ছে সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট, সমযোজীর ইংরেজি কি? সমযোজীর ইংরেজি লিখো সবাই, সমযোজী বন্ধন। ইংলিশ টার্ম গুলো খেয়াল করবা, ইংলিশ টার্ম খেয়াল না করলে ধরা খাবা, এটা নিশ্চিত। কারণ হচ্ছে অনেকগুলো এমসিকিউতে অপশন ইংরেজিতে থাকে। অধিকাংশ অজৈব যৌগ আয়নিক এবং সমযোজী বন্ধন দ্বারা গঠিত হয়, মানে এখানে আয়নিক থাকতে পারে, সমযোজীও থাকতে পারে। হ্যাঁ, আর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে জৈব যৌগের বেশি। এখানে এক্সাম্পল দিতে গিয়ে যে যৌগটার কথা বলছে এটা মাস্ট 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 মনে রাখতে হবে। সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত? 801 ডিগ্রি সেলসিয়াস, 801 ডিগ্রি সেলসিয়াস। এখানে তুমি এম লিখে রাখো, মানে মাস্ট মনে রাখতে হবে 801 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আর এখানেও দুইটা দিছে, এগুলো মনে রাখতে ট্রাই করবা। বেনজোইক অ্যাসিড, বেনজোইক অ্যাসিড হচ্ছে যে 121 ডিগ্রি সেলসিয়াস, মিথানল স্ফুটনাঙ্ক 65 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখবা। মোট কথা কি? মোট কথা হচ্ছে তোমার অজৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়, আর জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম হয়। এটা হচ্ছে মানে মনে রাখার মতো তথ্য, বা মনে রাখতে হবে যেটা সেটা। দ্রাব্যতা, দ্রাব্যতা হচ্ছে যে লাইক ডিজলভস লাইক। পোলার দ্রাবক পোলার দ্রাবকে, পোলার যৌগ পোলার দ্রাবকে, অপোলার যৌগ অপোলার দ্রাবকে দ্রবীভূত হয়, ঠিক আছে। তবে এটা কিছু এক্সেপশন আছে। হ্যাঁ, এটা কিছু এক্সেপশন আছে, যেমন জৈব যৌগগুলো পোলার দ্রাবক পানিতে অদ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে দ্রবণীয়। তবে হাইড্রোক্সিল মূলকযুক্ত জৈব যৌগ যেগুলা, যেগুলোর মধ্যে OH আছে, সেগুলো যেমন চিনি, অ্যালকোহল, এগুলো হচ্ছে পানিতে দ্রবণীয়, এগুলো পানিতে দ্রবণীয়। OH মূলকযুক্ত জৈব যৌগ পানিতে দ্রবণীয়, এটা একটা ব্যতিক্রম। তাহলে এটাকে একটু সুন্দর করে আলাদা করে, মানে হাইলাইট করে, হাইলাইটে দিয়ে হাইলাইট তো করবে, আলাদা করে এরকম দাগাই রাখবা যে এক্সেপশন হচ্ছে এটা, চিনি এবং অ্যালকোহল এগুলো জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয়, এরা OH মূলকযুক্ত। এই তোমাদের যে স্পেশাল জায়গা দাগাতে যেগুলো বলতেছি, সেগুলো দেখাচ্ছ তোমরা? আমি যেভাবে বলতেছি একদম ঠিক সেভাবে সেভাবে পড়তে হবে। স্পেশাল অ্যাটেনশন না দিলে এগুলো মনে থাকবে না। এখানে একটু স্পেশাল অ্যাটেনশন দাও, চিনি এবং অ্যালকোহল, এখানে একটু স্পেশাল অ্যাটেনশন দাও, এটাকে আলাদাভাবে মার্ক করো, শুধু হাইলাইট করলে হবে না। পোলার দ্রাবক যেমন পানিতে অজৈব যৌগ দ্রবণীয়, কিন্তু জৈব দ্রাবকে অদ্রবণীয়। যে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবণীয়, বেনজিন অদ্রবণীয়। সোডিয়াম ক্লোরাইড পানিতে অদ্রবণীয়, বেনজিন বেনজিনে অদ্রবণীয়। পানিতে দ্রবণীয় কেন? পানিতে দ্রবণীয় কারণ এটা একটা জৈব যৌগ, পোলার যৌগ। আর বেনজিনে অদ্রবণীয় কারণ হচ্ছে যে বেনজিন একটা জৈব যৌগ। অজৈব যৌগ জৈব যৌগে দ্রবীভূত হবে না। লাইক ডিসলভস লাইক মানে যেটা যেরকম সেটা সেরকমই দ্রবীভূত হবে, ঠিক আছে, এই নীতি আর কি। আচ্ছা, এরপরে জৈব যৌগ দহনের পর কোনো অবশেষ থাকে না, মানে ছাইটা এগুলো থাকে না। আর অজৈব যৌগ হচ্ছে যে সাধারণত জ্বলে না, জ্বলনের পর হচ্ছে অবশেষ থাকে, ছাই কয়লা এগুলো তৈরি হয়। আচ্ছা, এখানে হচ্ছে যে তোমার এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য হয় মেইনলি। জৈব বিশুদ্ধ জৈব যৌগ যেগুলো, সেগুলো হচ্ছে তড়িৎ অপরিবাহী, এটা মনে রাখতে হবে। আর অজৈব যৌগগুলো যেগুলো, সেগুলো তড়িৎ বিশ্লেষ্য, সেগুলো তড়িৎ পরিবহন করে। যৌগের সংখ্যা এখানে ক্যাটেনেশন, পলিমারকরণ, তারপর হচ্ছে তোমার সমানুতা, এই জন্য হচ্ছে এগুলো 80 লক্ষের বেশি, 8 মিলিয়ন প্লাস। চাইলে এটাও লিখে রাখতে পারো, মনে রাখতে অনেক হেল্প করবে, 8 মিলিয়ন প্লাস। কারণ আমরা মিলিয়ন, 100K, কে এগুলো বেশি বুঝি সোশ্যাল মিডিয়ার কারণে, এর জন্য হচ্ছে তোমরা এটা এভাবে লিখে রাখতে পারো। আর হচ্ছে 1 লক্ষের কম, প্রায় 90,000 মাত্র, তো এখানে 90K লিখে রাখতে পারো মনে রাখার জন্য। ওকে, আর আরেকটা বিশেষ ধর্ম, সেটা হচ্ছে যে তোমার এখানে তোমার সমগোত্রীয় শ্রেণী আছে, অজৈব যৌগের কোনো সমগোত্রীয় শ্রেণী নাই, এটা মনে রাখতে হবে। আর হচ্ছে জৈব যৌগের কৌশল, বিক্রিয়া কৌশল একটু জটিল। জৈব যৌগ এমনি তোমরা জটিল, এটা এমনি মনে রাখতে পারবা, তোমাদের কাছে জটিলই লাগে। যদিও আমি কি বলছিলাম, মেডিকেল ভর্তি পরীক্ষার জৈব যৌগ অনেক ইজি, মেডিকেল ভর্তি পরীক্ষার জৈব যৌগ অনেক ইজি, ঠিক আছে। মেডিকেল ভর্তি পরীক্ষার যে জৈব যৌগ, সেটা ইজি নাকি টাফ? কি বলছি? অনেক ইজি। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন অ্যারাইজ করলে আমাকে অবশ্যই বলবা।
আচ্ছা, কার্বন শিকলের কাঠামো ভিত্তি করে জৈব যৌগ প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুক্ত শিকল জৈব যৌগ। মুক্ত শিকল জৈব যৌগ কি একদম ইজি, যে তোমার প্রান্তীয় কার্বন, এটা এক প্রান্তের কার্বন, এটা এক প্রান্তের কার্বন, দুইটা প্রান্তের কার্বন যদি সরাসরি এক অপরের সাথে যুক্ত না থাকে তখন তুমি সেটাকে বলবা মুক্ত শিকল জৈব যৌগ। ঠিক আছে, যেমন এগুলো কোনোটাই প্রান্তীয় কার্বন এক অপরের সাথে যুক্ত নেই, এগুলো হচ্ছে মুক্ত শিকল। আর বদ্ধ শিকল মানে কি, বা বলয়াকার, এক প্রান্তের কার্বন আরেক প্রান্তের কার্বনের সাথে, মানে এগুলো একটা বলয় গঠন করবে, দুইটা প্রান্ত এক অপরের সাথে যুক্ত থাকবে। ঠিক আছে, দুইটা প্রান্ত এক অপরের সাথে যুক্ত থাকবে, এখানে দুইটা প্রান্ত আলাদা আলাদা, এই জন্য এগুলো মুক্ত। আর যখন দুইটা প্রান্ত এক অপরের সাথে যুক্ত থাকবে তখন সেটা হবে বদ্ধ বা শিকল। তো এখন মুক্ত শিকল যেগুলো, সেগুলোর মধ্যে আবার হচ্ছে তোমার সম্পৃক্ত জৈব যৌগ আছে, অসম্পৃক্ত জৈব যৌগ আছে। সম্পৃক্ত কি, সম্পৃক্তের মধ্যে শুধুমাত্র একক সিগমা বন্ধন থাকবে, মানে একক বন্ধন থাকবে। সম্পৃক্তের মধ্যে একক সিগমা বন্ধন থাকবে, কি থাকবে, সিগমা বন্ধন, একক সিগমা বন্ধন থাকবে। সম্পৃক্তের মধ্যে কি থাকবে, একক সিগমা বন্ধন থাকবে। ঠিক আছে, যেমন ইথেন, ইথানল, প্রোপেন, প্রোপানল, এগুলা হ্যাঁ অ্যালকোহল, একক সিগমা বন্ধন থাকবে। আর হচ্ছে অসম্পৃক্তের মধ্যে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে। কোথায় ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে, ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে কোথায়, অসম্পৃক্ত, 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 অসম্পৃক্ত জৈব যৌগে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকবে। এই বেসিক গুলা ক্লিয়ার করে যাও, সুন্দর করে মনোযোগ দিয়ে ক্লাস করো। এই বেসিক গুলা ক্লিয়ার করে না গেলে পরে আমি বুঝাইতে গেলে তোমরা বুঝবা না। এজন্য আমি এখানে একটু টাইম নিচ্ছি, কারণ তোমাদের পরবর্তীগুলো যাতে স্মুথ হয়ে যায়, একদম বেসিক থেকে ক্লাস নিচ্ছি। ঠিক আছে, এগুলো একদম ক্লিয়ার হয়ে যায়, সুন্দরভাবে ভালো করে মনোযোগ দিয়ে শোনো। তাহলে হচ্ছে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকলে সেটাকে আমরা অসম্পৃক্ত জৈব যৌগ। বদ্ধ শিকল দেখো, এই একটা বলয় গঠন করছে, এক প্রান্ত অপর প্রান্তের সাথে যুক্ত। ঠিক আছে, এই এরকম করে এক প্রান্ত খোলা না, এক প্রান্ত অপর প্রান্তের সাথে যুক্ত, এখান থেকে শুরু হয়ে যদি এই প্রান্ত হয় দুইটা প্রান্ত পরস্পরের সাথে যুক্ত, এগুলো হচ্ছে বদ্ধ শিকল জৈব যৌগ। ঠিক আছে, এখন বদ্ধ শিকল এই এক্সাম্পল গুলা দেখবা। হ্যাঁ, এই যে সাইক্লোপ্রোপেন, বেনজিন, ইথিলিন অক্সাইড, এটা হচ্ছে ইথিলিন অক্সাইড বা ইপোক্সি ইথেন, নামগুলো খেয়াল করবা, থায়োপিন, এগুলো হচ্ছে বদ্ধ শিকল। অ্যালিসাইক্লিক যৌগ, অ্যালিসাইক্লিক যৌগ কি বলবো, আর অ্যারোমেটিক যৌগ। অ্যালিসাইক্লিক কোনগুলা, অ্যালিসাইক্লিক হচ্ছে সাইক্লিক, কিন্তু ধর্ম হচ্ছে অ্যালিফিটিকের মতো। কি বলছি, গঠনগতভাবে সাইক্লিক, গঠনের দিক থেকে সাইক্লিক, কিন্তু ধর্মের দিক থেকে অ্যালিফেটিক বা মুক্ত শিকলের মতো। এজন্য দুইটা নাম একসাথে করে অ্যালিসাইক্লিক, ধর্ম থেকে অ্যালিফেটিকের মতো, আর সাইক্লিক যেহেতু গঠন তাহলে এটার নাম হচ্ছে অ্যালিসাইক্লিক। নামের মধ্যে সবকিছু আছে, যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লিক প্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লিক আকার বিউটেন, সাইক্লোহেক্সেন, নামের মধ্যে আছে, এগুলো ইজি পারবা ইনশাআল্লাহ, চিত্র দেখবেন। অ্যারোমেটিক যৌগ হচ্ছে যেগুলো বেনজিন, বেনজিন একটা, বেনজিন জাতক, মানে বেনজিন জাতক মানে বেনজিন থেকে উদ্ভূত, বেনজিন থেকে তৈরি হয়ে আসছে, এক বা একাধিক বেনজিন বলযুক্ত, যেমন দুইটা বেনজিন বলযুক্ত, বা বেনজিনের ধর্ম সদৃশ যেগুলা, সেগুলাকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। যেমন বেনজিন, ফেনল, ন্যাপথালিন, এটা হচ্ছে ফেনল। একটা হাইড্রোজেন রিপ্লেস করে যখন OH বসবে, একটা হাইড্রোজেন রিপ্লেস করে যখন OH বসবে, একটা হাইড্রোজেন রিপ্লেস করে যখন OH বসবে তখন সেটাকে আমরা বলবো ফেনল। তোমরা আমাকে জানাও তো ফেনল কি অ্যাসিড নাকি ক্ষার, যেহেতু এখানে একটা OH আছে, OH দিকে তোমরা খেয়াল করবে, তাই না? তাহলে বলো তো ফেনল অ্যাসিড নাকি ক্ষার, দেখি কে কে পারো, ফেনল অ্যাসিড নাকি ক্ষার, বলো তো, চ্যালেঞ্জ, দেখি কে কে পারো, অনেকে কনফিউজড হয়ে যাবে এখন। আচ্ছা, যদি একদম বেসিক কোশ্চেন। এখন ন্যাপথালিন যেটা C10H8, ন্যাপথালিন, ন্যাপথালিন তোমার হচ্ছে এটা একটা অ্যারোমেটিক যৌগ। এখানে তোমার হচ্ছে যে দ্বিবন্ধন কয়টা আছে সেটা খেয়াল করবা, 1 2 3 4 5, 5টা দ্বিবন্ধন আছে। তাহলে এখানে পাই ইলেকট্রন কয়টা আছে, এটা একটা কোশ্চেন, এখানে পাই ইলেকট্রন কয়টা আছে। আচ্ছা, হেটারোসাইক্লিক যৌগ বা বিষম, এটাও একটা কোশ্চেন তোমাদের জন্য, না পারলে আমি বলে দিব ইনশাআল্লাহ। সবাই অ্যান্সার করো, যারা যারা পারো সবাই অ্যান্সার করো, ভুল হলে সমস্যা নেই, ভুল হলে আমি সংশোধন করে দিব ইনশাআল্লাহ, মনে রাখার ট্রিক্স বলে দিব। হেটারোসাইক্লিক যৌগ বা বিষম চাকরিক যৌগ, যেসব বৃত্তাকার যৌগের বলয় গঠনে কার্বন পরমাণু সমূহ অপর হেটারো পরমাণু যেমন অক্সিজেন, সালফার, নাইট্রোজেন প্রভৃতি এক বা একাধিক পরমাণু অংশগ্রহণ করে, তাদেরকে হেটারোসাইক্লিক যৌগ বলে। ইথিলিন অক্সাইড, পিউরান, থায়োপিন, পাইরোল, পিরিডিন। ঠিক আছে, ইথিলিন অক্সাইড এখানে আমি তোমাদের বুঝাবো, এগুলো নাম এমনি বললে হবে না, এবং এটা খুব সুন্দরভাবে বলবো, খেয়াল করো। আচ্ছা, তা এখন আসো, যেমন হচ্ছে ইথিলিন অক্সাইড বা ইপোক্সি ইথেন,
এই যেমন দেখো এটা, এখানে তোমার হচ্ছে সাইকেলটার মধ্যে একটু খেয়াল করো, যদি চক্রটা শুধু কার্বন নিয়ে গঠিত হয় তখন তুমি তাকে হচ্ছে যে হোমোসাইক্লিক বলতে পারো, মানে হচ্ছে কি শুধু কার্বন নিয়ে। হেটারো বলবা কি কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু যদি সাইকেলের মধ্যে চলে আসে, কার্বন ছাড়া অন্য কোনো পরমাণু যদি সাইকেলের মধ্যে চলে আসে তখন তুমি হেটারো অ্যারোমেটিক বা হেটারো অ্যারোসাইক্লিক বলবা। যেমন এখানে ফিউরান, ফিউরানের মধ্যে হেটারো পরমাণু কত, কোনটা অক্সিজেন। বিশ্বাস করো আমি যদি কোনো কোশ্চেন করতাম আমি এমনি কোশ্চেন দিতামই। তো তোমাদের হচ্ছে যে এটা যদি টাফ কোশ্চেন আসে তাহলে এটা আসতে পারে যে পিউরানে হেটারো পরমাণু কোনটা, পিউরানে হেটেরো পরমাণু কোনটা। এটা পারা মানে অনেক ভালো পারা আর কি, এত ডিপি তো কেউ খেয়াল করবে না। পিউরানে হেটারো পরমাণু কোনটা, ঠিক আছে। তাহলে তোমাদের উত্তর কি অক্সিজেন। থায়োপিনে হেটারো পরমাণু কোনটা, সালফার। তারপর হচ্ছে পাইরোলে হেটারো মূলক কোনটা, এনএইচ। পিউরিডিনে হেটারো পরমাণু কোনটা, নাইট্রোজেন। এভাবে করে খেয়াল করবে। হ্যাঁ হ্যাঁ আমি উত্তর দিচ্ছি, মুন্নি, মুন্নি মুমিনুন্নেসা না। হ্যাঁ আচ্ছা, তোমাদের আমি কোশ্চেন করছিলাম যে ফেনল, যে ফেনল অ্যাসিড ধর্মী নাকি ক্ষার ধর্মী। ফেনল হচ্ছে অ্যাসিড, ক্ষার না। এখানে ওয়েচ আছে বলে যে ওইটা তোমার ক্ষার, ব্যাপারটা এরকম না। ফেনল যখন বিক্রিয়া করে তখন এখান থেকে হাইড্রোজেন সরে যায়। আমরা জানি যেটা তোমার হচ্ছে যে দ্রবীভূত হাইড্রোজেন আয়ন তৈরি করে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে যে অ্যাসিড, যেটা দ্রবণ হাইড্রোজেন আয়ন তৈরি করে। তাই ফেনল হচ্ছে অম্লধর্মী, অম্লধর্মী। ফেনল কি ধর্মী, ফেনল অম্লধর্মী। ফেনল হচ্ছে যে নীল লিটমাসকে লাল করে, ফেনল নীল লিটমাসকে লাল করে, লিটমাসকে লাল করে, অ্যাসিড গুলো নীল লিটমাসকে লাল করে, ফেনল নীল লিটমাসকে লাল করে। তাহলে ফেনলের মধ্যে ওএইচ থাকলো, ফেনল হচ্ছে অম্লধর্মী, মনে থাকবে। সবাই এখন বলো ফেনল অ্যাসিড নাকি ক্ষার। আচ্ছা, তো তোমরা এটা খেয়াল করছো, এটা এটা আগে কি খেয়াল করছো, কে কে এটা আগে খেয়াল করছো বলো তো। ভাইয়ের যে কোশ্চেনটা বললাম যে এরকম একটা যৌগ দিয়ে যদি হেটেরো পরমাণু জিজ্ঞেস করে, এটাকে আগে খেয়াল করছো কে কে বলো তো, নতুন কারা তারাও একটু জানাও। তাহলে ইথিলিন অক্সাইড হেটেরো অ্যালিসাইক্লিক যৌগ, ফিউরান থায়োপিন পিরিডিন এগুলো হেটেরো অ্যারোমেটিক, অ্যারোমেটিক কিন্তু হেটেরো অ্যারোমেটিক, কারণ হচ্ছে মূল সাইকেলের মধ্যে কার্বন ছাড়া অন্য পরমাণু চলে আসছে। তাহলে আমরা যদি এতক্ষণ পর্যন্ত যে ক্লাসিফিকেশন পড়ছি সেই ক্লাসিফিকেশনকে আবার একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে যে জৈব যৌগ দুই ভাগে ভাগ করা যায়, মুক্তশীল বা অ্যালিফেটিক। সেটার মধ্যে সম্পৃক্ত যদি একক বন্ধন থাকে, অসম্পৃক্ত যদি ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকে। বদ্ধশীতল বা বলয়াকার যৌগ যেটা, সেটা হচ্ছে কার্বোসাইক্লিক যৌগ, হেটারোসাইক্লিক যৌগ। কার্বোসাইক্লিকের মধ্যে আবার অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক আছে। হেটারোসাইক্লিকের হেটারো অ্যালিসাইক্লিক, হেটারো অ্যারোমেটিক আছে। হ্যাঁ, এটা হেটারো মানে হচ্ছে যে মূল সাইকেলে কার্বন ছাড়া অন্য মূলক বা পরমাণু থাকলে, এই যেমন দেখো থায়োপিনে সালফার, এটা। ওকে, এখন জৈব যৌগের বন্ধন প্রকৃতি, জৈব যৌগের বন্ধন প্রকৃতি। কার্বন কার্বন একক বন্ধন, যেমন ইথেনলতে হচ্ছে যে কি একক বন্ধন থাকে। কার্বন কার্বন দুই বন্ধন, যেমন ইথেনলতে কার্বন কার্বন ত্রিবন্ধন, যেমন হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন, অ্যাসিটিলিন বা ইথাইনল। অ্যাসিটিলিন বা ইথাইন, ইথাইন আর একটা। এই তো একটা কোশ্চেন, আমরা 3 নম্বর কোশ্চেনটা বক্স কোশ্চেন সলভ করতে। বিষম চাকরিক অ্যারোমেটিক যৌগ, হেটেরো মানে কি বিষম, হেটেরো মানে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক যৌগ কোনটা, পিরিডিন। এখন তোমাদের জন্য কোশ্চেন, এই তো মাত্র পড়াইছে, মাত্র আবার কোশ্চেন, পিরিডিনে হেটেরো পরমাণু কোনটা। পিরিডিনে হেটেরো পরমাণু কোনটা বলো তো, কোথায় যাচ্ছ তোমরা। পিরিডিনে হেটেরো পরমাণু কোনটা, তোমাদের জন্য কোশ্চেন। আচ্ছা আসো তাহলে এটা আমরা দেখলাম যে একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন কিরকম হয় সেটা। এখানে কথাটা মনে রাখবা, সমযোজী বন্ধন ইলেকট্রনের মতবাদকে প্রকাশ করছে বিজ্ঞানী লুইস, বিজ্ঞানী লুইস। হ্যাঁ, সমযোজী বন্ধন ইলেকট্রনের মতবাদ কে দিচ্ছেন, বিজ্ঞানী লুইস।
ওকে, গুড। তো এখন হচ্ছে মিথেনের মধ্যে আমরা জানি 4টা সমযোজী বন্ধন গঠিত হয়, এই যেমন 4টা হাইড্রোজেনের সাথে 4টা। ইথেনের মধ্যে আমরা ভাঙলে দেখতে পাবো কয়টা সমযোজী বন্ধন। ইথেনকে আমরা যদি এরকম গাঠনিক সংখ্যা আকারে লিখি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টি সমযোজী বন্ধন। তোমরা এরকম এগুলো লিখতে পারবে, এগুলো মুখস্থ করার প্রয়োজন নাই, বুঝছো? সব জিনিস মুখস্থ করতে যাবা না, সব জিনিস মুখস্থ করতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। যেমন হচ্ছে মিথাইল অ্যালকোহল বা মিথানল, মিথানলের মধ্যে 1 2 3 4 5, 5টা সমযোজী বন্ধন, শেষ। আধুনিক অরবিটাল সংক্রমণ অধিক্রমণ মতবাদ এবং সমযোজী বন্ধনের প্রকারভেদ আমরা এগুলো দেখবো। তবে হচ্ছে যে তোমার অরবিটাল গঠনের কিছু প্রয়োজনীয় শর্ত আছে আণবিক অরবিটাল, সেগুলো একটু দেখাও। ওই পরমাণু অরবিটাল অবশ্যই অর্ধপূর্ণ হইতে হবে, অর্ধপূর্ণ অরবিটাল ছাড়া পসিবল না। শক্তি প্রায় অনুরূপ, কাছাকাছি শক্তিযুক্ত হইতে হবে, এবং হচ্ছে যে অরবিটাল সঠিক কক্ষ বরাবর অতিক্রমণ হইতে হবে, এবং হচ্ছে যে ঘূর্ণন বিপরীতমুখী হইতে হবে। একটা হচ্ছে সামনে দিকে উপর দিকে, একটা নিচ দিকে, মানে ঘূর্ণন বিপরীতমুখী হইতে হবে। তো এখানে দুই প্রকার বন্ধন গঠিত হয়, সিগমা বন্ধন, পাই বন্ধন। একক বন্ধনকে সিগমা বন্ধন, তারপর ডাবল বন্ধন হচ্ছে পাই, ডাবল বা ট্রিপল, এগুলো পাই বন্ধন। পরবর্তীতে একক বন্ধনের পর যেগুলো গঠিত হয় অসংকরায়িত পি অরবিটালের মধ্যে। তাহলে সিগমা বন্ধন এবং পাই বন্ধন মূলত সমযোজী বন্ধন, এটা মনে করে মনে রাখবো। এটাকে একটু এম লিখে রাখো, মাস্ট মনে রাখতেই হবে, ঠিক আছে? সিগমা বন্ধন এবং পাই বন্ধন মূলত কি ধরনের বন্ধন বলতো? সমযোজী বন্ধন। আচ্ছা, তোমরা কে কে সমযোজী বন্ধন এবং সন্নিবেশ সমযোজী বন্ধন দুইটার ডেফিনেশন পারো? সন্নিবেশ সমযোজী বন্ধন কে কে বুঝো বলতো? সন্নিবেশ সমযোজী বন্ধন কে কে বুঝো আমাকে জানাও, সন্নিবেশ সমযোজী বন্ধন। তাহলে সিগমা বন্ধন যেটা মুখোমুখি অতিক্রমণের ফলে উৎপন্ন সমযোজী বন্ধনকে সিগমা বন্ধন বলে। তাহলে সন্নিবেশ সমযোজী বন্ধন আমরা জানি সেটা, যেমন দেখো এখানে মুখোমুখি অতিক্রমণ হচ্ছে, এখানে মুখোমুখি অতিক্রমণ হচ্ছে, এটা আমাদের লাগবে না। পাই বন্ধন মানে হচ্ছে পাশাপাশি, সমান্তরাল। এই যেমন অসংখ্যারিক দুটি পি অরবিটালের মধ্যে পাশাপাশি যে অতিক্রমণ, সেটাই হচ্ছে পাই বন্ধন, ঠিক আছে? তো তোমরা নাম থেকে মনে রাখতে পারবা, সিগমার মধ্যে স আছে সামনাসামনি, সামনা সামনি। মেডিকেল রিলেটেড পড়া হয়ে গেল। পাই মানে প আছে, পাশাপাশি, মানে পাশাপাশি অতিক্রমণ হলো কি পাই বন্ধন, আর সামনাসামনি হলে সিগমা বন্ধন, ঠিক আছে? এবার মনে রাখতে পারো। ওকে, গুড। আশরাফুল, মুন্নি, মাহাদি সবাই সঠিক আনসার করছো। তাহলে সিগমা বন্ধন, সিগমা বন্ধন গঠনে অরবিটাল দিয়ে একই সরলরেখা বরাবর থাকবে, মানে যাতে মুখোমুখি অতিক্রমণ হয়। আর পাই বন্ধন গঠনে পরস্পর সমান্তরাল থাকতে হবে, পাই বন্ধন গঠনে এরকম পরস্পর সমান্তরাল থাকতে হবে, তখনই পাই বন্ধন গঠন করা পসিবল, ঠিক আছে? আর এখানে সর্বোচ্চ বিলেপন হয় যেহেতু মুখোমুখি হয়, এবং বন্ধনগুলো দিয়েও হয়। আর পাই বন্ধন হচ্ছে যে কম হয়, এই জন্য বন্ধনগুলো দুর্বল হয়। সকল একক বন্ধন সিগমা বন্ধন, সকল দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন হচ্ছে পাই বন্ধন। আর এখানে হচ্ছে যে এগুলো একটু ফ্রি থাকে, সিগমা বন্ধন হচ্ছে ফ্রি, মানে এগুলো ঘুরতে পারে। পাই বন্ধনের ঘুরতে পারে না, হাত পা বাঁধা থাকে, পাই বন্ধন ঘুরতে পারে না। আর সংকর অরবিটাল এবং বিশুদ্ধ অরবিটাল উভয় ক্ষেত্রে সিগমা বন্ধন গঠিত হতে পারে। এস অরবিটালের ক্ষেত্রে এবং হচ্ছে সংকর অরবিটালের ক্ষেত্রে পাই বন্ধন গঠিত হতে পারে না, এরা ছাড়া বাকি সবগুলো ক্ষেত্রে পাই বন্ধন গঠিত হয়। তাহলে এক্সেপশন দুইটা একটু আলাদাভাবে লিখে রাখো, কোন এখানে নিচে লিখে রাখতে পারো, এস অরবিটাল এবং সংকর অরবিটাল, সংকর অরবিটালে পাই বন্ধন গঠিত হয় না, পাই গঠিত হয় না। এস অরবিটাল এবং সংকর অরবিটালে পাই বন্ধন গঠিত হয় না। তাহলে বিজ্ঞানী লিনাস পলিং হচ্ছে যে অরবিটাল সংকরায়ন বা হাইব্রিডাইজেশন মতবাদ উপস্থাপন করেন। অরবিটাল সংকরায়ন বা হাইব্রিডাইজেশন মতবাদ উপস্থাপন করেন কে? বিজ্ঞানী লিনাস পলিং। আচ্ছা, আমি একটু আমাদের গ্রুপে আবার একটু অ্যানাউন্স করে আসছি, যাতে অনেকে হয়তো জানে না, যাতে ক্লাসটা মিস না করে। তোমাদের আমি যে একটা কোশ্চেন করছিলাম সেটার আনসার কই? দ্রুত সেটার আনসার কমেন্ট করো।
ঠিক আছে। হ্যাঁ, সন্নিবেশ সমজীব বন্ধনের ব্যাপারে জিজ্ঞেস করছিলাম তোমাদের। আচ্ছা, এখানে আমাদের তেমন কিছু প্রয়োজন নেই, অনেক দ্রুত চলে গেছিল। এখানে আমাদের তেমন কিছু প্রয়োজন নেই, এগুলো সিকিউর পড়া, আমরা এগুলো স্কিপ করে করে যাচ্ছি। এখানে এই জিনিসগুলো লাগবে, এগুলো আমি একটু সামনে দেখাচ্ছি তোমাদের। কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব লাগবে মাস্ট 0.150। আচ্ছা, মিলি বলছে সন্নিবেশ বন্ধন বুঝে না, ওর জন্য একটু করে বলি, যারা পারো তারা আবার একটু শোনো। ধরো মিলি এবং মিলির ফ্রেন্ড, মিলি এবং মিলির ফ্রেন্ড, ধরো মিলির ফ্রেন্ড বললাম, এখান থেকে হচ্ছে মুন্নি হচ্ছে মিলির ফ্রেন্ড। মিলি এবং মুন্নি দুজনে হচ্ছে তোমার ফুচকা খাইতে গেছে। এখন ফুচকা খাইতে গেছে, তো হচ্ছে যে দুজনেই হচ্ছে ধরো 30 টাকা করে খাইছে। তো এখন দুজনে খাওয়ার পরে দুজনে মিলি মিলি টাকা 30 টাকা দিছে, মুন্নি মুন্নি 30 টাকা দিছে, দিয়ে ওরা খাওয়া দাওয়া করছে। এটা একটা এক্সাম্পল, এটা একদিনের ঘটনা, ধরো শনিবারের ঘটনা। আর হচ্ছে রবিবারের ঘটনা হচ্ছে কি, রবিবার মিলি বলতেছে না আজকে হচ্ছে যে পুরো বিলটাই আমি দিব, তাহলে হচ্ছে ধরো আবারও ওরা পুচকে খাইছে, 30 টাকা 30 টাকা যোগ হচ্ছে 60 টাকা আসছে। এখন এই 60 টাকা পুরোটাই এবার বলতেছে না, যেহেতু আমার বান্ধবী আজকে আমি খাওয়াই, বা হচ্ছে যে ধরো ওর জন্য কোনো স্পেশাল দিন, ও রেজাল্ট টেজাল্ট ভালো করছে, তো আজকে হচ্ছে যে ওকে ট্রিট দিচ্ছে, তো এখন 60 টাকা পুরো বিলটাই হচ্ছে মিলিয়ে দিচ্ছে, কিন্তু খাচ্ছে কিন্তু দুজনে আলাদা আলাদা ভাবে। ঠিক আছে, এই দুইটা এক্সাম্পল দিয়ে তুমি সন্নিবেশ বন্ধন, সন্নিবেশ সমজীবী বন্ধন এবং সমজীবী বন্ধন বুঝতে পারো। সমজীবী বন্ধন হচ্ছে যে দুজনেই ইলেকট্রন শেয়ার করে বন্ধন গঠন করে। ধরো হচ্ছে যে হাইড্রোজেন এবং ক্লোরিন, হ্যাঁ, তখন এও ইলেকট্রন দেয়, ধরো একটা ইলেকট্রন একটা ইলেকট্রন দিয়ে ওরা হচ্ছে যে বন্ধন গঠন করলো, সমজীবী বন্ধন। আর সন্নিবেশ সমজীবী বন্ধনের মধ্যে কি হয়, সন্নিবেশ সমজীবী বন্ধনের মধ্যে হয় কি, একজনেই সবগুলো ইলেকট্রন দেয় আর শেয়ার করে দুইজনে নেয়। যেরকম এখানে খাইছে কিন্তু তোমার হচ্ছে যে মুন্নি এবং মিলি দুজনে মিলেই, কিন্তু টাকাটা দিছে শুধু মিলি। তো এটা হচ্ছে সন্নিবেশ সমজীবী বন্ধনের ক্ষেত্রে হয়, শেয়ার করে দুজনেই, শেয়ার করে দুজনে। যেমন কপার 2+ এর সাথে তোমার হচ্ছে অ্যামোনিয়া যুক্ত হয়, যুক্ত হয়ে তোমার হচ্ছে সন্নিবেশ সমজীবী বন্ধন গঠনের মাধ্যমে যৌগীয় যৌগ গঠন করে, ওই টেট্রাঅ্যামিন কপার, টেট্রাঅ্যামিন কপার। ঠিক আছে, এই যৌগটা। এখন এটা একটা এটা একটা জটিল যৌগ, এখানে সন্নিবেশ সমজীবী বন্ধন আছে, এখানে অ্যামোনিয়ার যে নিঃসঙ্গ ইলেকট্রন যোগ আছে সেটাও দান করে, মানে ও একা ইলেকট্রন যোগায় কিন্তু বন্ধন দুজনে গঠন করে। যেরকম এখানে একাও বিল দিচ্ছে কিন্তু দুজনেই খাইছে, এরকম আর কি। বুঝছো তোমরা? এই এক্সাম্পলের পর আর কি ভুলবা ইনশাআল্লাহ? ভুলার কোনো চান্স আছে? চান্স থাকলে আমাকে বলো। কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব 0.154। আমি তোমাদের যা লিখতে বলবো তা লিখবে, এই স্পেসটাতে লিখো, এই স্পেসটাতে লিখো কার্বন কার্বন একক বন্ধন দূরত্ব হচ্ছে যে 0.154 ন্যানোমিটার। এককটাও খেয়াল করবা। কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব হচ্ছে 0.134 ন্যানোমিটার। কার্বন কার্বন ত্রিবন্ধন দূরত্ব হচ্ছে যে 0.120 ন্যানোমিটার। আর কার্বন কার্বন দ্বিবন্ধন সেটা হচ্ছে কোথায়, বেনজিনে, বেনজিন একটু স্পেশাল, বেনজিনে কার্বন কার্বন দ্বিবন্ধন দূরত্ব হচ্ছে 0.139 ন্যানোমিটার। ঠিক আছে, এগুলো এখানে লিখে রাখো, এগুলো থেকে কোশ্চেন আসে। তোমরা কি সন্নিবেশ সমজীবী বন্ধন বুঝছো? বুঝলে আমাকে একটু জানাও, রেসপন্স করো, নয়তো আমি বুঝবো না। আমার মনে হবে যে তোমরা বুঝছো কিন্তু আসলে তোমরা বুঝো না, না বুঝলে অন্যভাবে বুঝাবো, সমস্যা নেই। তাহলে এখানে sp3 সংকরণের ক্ষেত্রে বন্ধন কোণ 109.5 ডিগ্রি গেল। আর আমি তোমাদের এগুলো লিখে রাখতে বলছি, কে কে লিখছো আমাকে জানাও। তাহলে sp2 সংকরায়নের ক্ষেত্রে 120 ডিগ্রি কোণ হয়। আর চরিত্রগুলো আমি সবগুলো একসাথে বের করে দেখাবো তোমাদের, কোনটার পার্সেন্টেজ কত।
কার্বন দ্বিবন্ধন দূরত্ব 0.134 লিখলাম, বন্ধন করে এগুলো আমরা দেখতেছি। এখন হচ্ছে আমরা চরিত্রগুলো বের করে ফেলি। এই যে পার্সেন্টেজ কতগুলো দেখছো তোমরা, sp3 এখানে ম্যাথ শিখাবো আমি তোমাদের, sp2 এবং হচ্ছে যে sp, এগুলোর ক্ষেত্রে আমরা s এবং p চরিত্র বের করব, ঠিক আছে? গুড। এখন sp3 যেটা দেখো, এখানে s একটা, p তিনটা, তাহলে টোটাল কয়টা? টোটাল হচ্ছে 4টা। তাহলে নিচে যাও 4, s কয়টা আছে? 4টার মধ্যে একটা, উপরে দাও 1 ইনটু 100% দাও, তাহলে s এর পার্সেন্টেজ তুমি পেয়ে যাবে। 4 দিয়ে 100 কে ভাগ করলে 25, তাহলে এই ক্ষেত্রে s হচ্ছে 25%। 100 থেকে 25 কে বাদ দিলে আর কত থাকে? 75, তাহলে হচ্ছে তোমার বাকি p হচ্ছে 75%। এবার আসো sp2 এর ক্ষেত্রে, sp2 এর ক্ষেত্রে s একটা, p দুইটা, টোটাল কয়টা? টোটাল হচ্ছে 3টা। এখানে s কয়টা আছে? একটা, ইনটু হচ্ছে 100%। এখন তুমি 3 দিয়ে 100 কে ভাগ করলে 33.33, তাহলে 33.33%। হ্যাঁ, তাহলে বাকি আর কতটুকু থাকে? 100 থেকে 33.33 যদি তুমি বাদ দাও, তাহলে হচ্ছে কত? 66.67 নাকি 67.67। হ্যাঁ, তারপরে হচ্ছে আসো বাকিটুকু বের করে ফেললাম। এরপর হচ্ছে sp, শুধু sp তে আসো। sp এর ক্ষেত্রে একটা s একটা p, মানে টোটাল হচ্ছে দুইটা, দুইটার মধ্যে s একটা, উপরে 1 ইনটু 100%। 100 কে তুমি যদি 2 দিয়ে ভাগ করো 50, তাহলে s 50%, p ও 50%। তাহলে পার্সেন্টেজের হিসাব বুঝছো? পারবা ইনশাআল্লাহ? দূরত্ব এগুলো লিখছো তোমরা? এই বন্ধন কোনটা এখানে খেয়াল করে ফেলো, বন্ধন কোনটা এখানে খেয়াল করে ফেলো। একক বন্ধন sp3, দ্বিবন্ধন sp2, ত্রিবন্ধন sp। পার্সেন্টেজ গুলো কিভাবে বের করবো সেটা দেখাইছি। বন্ধন কোন মনে রাখবা, sp3 হইলে অলওয়েজ 109.5 ডিগ্রি, এক্সেপশন কিছু আছে। sp2 হইলে 120 ডিগ্রি, sp হইলে 180। আবার sp3 হইলে 109, sp হইলে 120, ত্রিভুজ আকার এজন্য। আর এখানে সরল রৈখিক, এরকম একটা এক সরল কোণ সমান সমান কত? 180 ডিগ্রি। আর এখানে যদি সমবাহু ত্রিভুজ হয়, এখানে বাইরের কোণগুলো আর কি, এটা যদি 60 ডিগ্রি, তাহলে বাইরের কোণগুলো 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি। সমতলীয় ট্রাইগোনাল। আর এটা হচ্ছে sp3 এর ক্ষেত্রে চতুস্থলকীয় হয়। কি আকৃতির হয়? চতুস্থলকীয় হয়। কি আকৃতির হয়? চতুস্থলকীয় হয়। বুঝছো? আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণী মানে হচ্ছে যে এদের একটা নির্দিষ্ট আণবিক সংকেত, মানে একটা সংকেত থাকবে, এবং সারিবদ্ধভাবে তুমি যদি ক্রমান্বয়ে সাজাও, এদের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য থাকবে। মিথিলিন মূলকটা একটু হাইলাইট করো। মিথিল মূলক, মিথিল মূলক মানে CH2, দুই পাশে দুইটা বন্ধ। ওকে, তাহলে হচ্ছে মিথিল মূলকের পার্থক্য থাকবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন দেখো, আবার ক্রমান্বয়ে সাজাতে এবং একটা সাধারণ সংকেত থাকতে হবে। হ্যাঁ, যেমন অ্যালকেন গুলা যদি পরপর, এই দুইটার মধ্যে কিসের পার্থক্য দেখাতো? এখানে কার্বন একটা বেশি, কার্বন, এখানে হাইড্রোজেন দুইটা বেশি, তাহলে CH2। তাহলে আমরা বলতে পারি না যে এদের মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য আছে? CH2। এই দুইটার মধ্যে আবার এটা এবং এটাও ক্রমান্বয়ে সাজানো, এই দুইটার মধ্যে পার্থক্য কি দেখো। এখানে প্রোপেনে কার্বন একটা বেশি আছে, এখানে দুইটা, এখানে তিনটা, তাহলে একটা কার্বন লিখলাম। এখানে হাইড্রোজেন আছে 6টা, এখানে আছে 8টা, দুইটা কার্বন বেশি, এই দুইটা কার্বন লিখলাম। আর কার্বন যেহেতু 4 হাত, এদিকে 1 হাত, এদিকে 1 হাত দিলাম, তাহলে এই দুইটার মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য। আবার এগুলোকে একটা কমন সংকেত দ্বারা প্রকাশ করা যায়, সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়। অ্যালকেন গুলো CnH2SN+2। হ্যাঁ, n হচ্ছে যে কোনো সংখ্যা, তাহলে কার্বনের ক্ষেত্রে কার্বনের সাথে n বসবে, হাইড্রোজেনের সাথে বসবে 2n+1, 2n+2। এইভাবে আমরা এই দুই সংকেত বের করতে পারি। যেমন প্রথম সদস্য মিথেনের ক্ষেত্রে সি হচ্ছে 1, তাহলে এখানে 2 × 1 + 2 মানে 4, CH4। এই সংকেতগুলো মেনে চলে আর কি। অনুরূপভাবে তুমি অ্যালকোহলের গুলো বলতে পারো। অ্যালকোহলের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN+1 প্লাস, মানে প্লাস না, OH আর কি। OH হচ্ছে অ্যালকোহলের সাধারণ, মানে কার্যকরী মূলক, আর এটা হচ্ছে সাধারণ সংকেত অ্যালকোহলের। তাহলে n = 1 হলে মিথানল, 2 হলে ইথানল, এরকম করে। এবং এদের পাশাপাশি দুইটার মধ্যে মিথিলিন মূলকের পার্থক্য আছে, একটা নির্দিষ্ট কার্যকরী মূলক আছে, এবং এদের কিছু সাধারণ প্রস্তুত পদ্ধতি আছে। ধরো
অ্যালকোহল গুলা প্রস্তুত করার একটা কিছু সাধারণ প্রসিডিউর আছে, ওই প্রসিডিউর গুলো ইউজ করে তুমি যে কোনো একটা ইয়ে তৈরি করতে পারবা। যে কোনো অ্যালকোহল তৈরি করতে পারবা আর কি। হ্যাঁ, এখানে মিথানল এবং ইথানলের তোমার স্পুর্ণাঙ্কের পার্থক্য দিচ্ছে, এটা খেয়াল করো। আচ্ছা, এই যে তোমার সমগোত্রী অনেকগুলো শ্রেণীর এক্সাম্পল দিচ্ছে, এগুলো সাধারণ সংকেত, সাধারণ সংকেতগুলো পড়তে হবে। আগে সাধারণ সংকেত আসতো, এখনো যে আসবে না ব্যাপারটা এরকম না। অ্যালকেনের ক্ষেত্রে CnH2SN+2, অ্যালকিন ডাবল বন্ড থাকবে, এখানে 2 থাকবে না, শুধু CnH2SN। কার্বন যত থাকবে হাইড্রোজেন তার দ্বিগুণ থাকবে, C2H4, C3H6, এরকম করে। অ্যালকাইন দ্বিগুণ থেকে 2 কম, অ্যালকাইন হচ্ছে দ্বিগুণ থেকে 2 কম, এখানে হচ্ছে তোমার ডাবল বন্ড থাকবে, এখানে কি থাকবে, ডাবল বন্ড থাকবে। অ্যালকোহল, অ্যালকোহল হচ্ছে যে ROH লিখি আমরা, আর মানে অ্যালকাইল মূলক, ROH আমরা লিখি, অথবা CnH2SN+, এই CnH2SN+1 মানে হচ্ছে আর অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন সরাই ফেললে অ্যালকাইল মূলক। যেমন তুমি এখান থেকে একটা হাইড্রোজেন সরাও, তাহলে এখানে 1 কমে যাবে না, হাইড্রোজেন 1 কমে যাবে, তখন CnH2SN+1 হয়ে যাবে, এটাই অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাথে কার্যকরী মূলক দিয়েও আমরা হচ্ছে যে সাধারণ সংকেত লিখতে পারি, আর সেটা অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN+1। এটা হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। অ্যালডিহাইড এর সাধারণ সংকেত হচ্ছে CnH2SN+1, কার্যকরী মূলক CHO, কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক COOH, অ্যামিন হচ্ছে NH2। এগুলো মাস্ট মনে রাখতে হবে, মাস্ট মাস্ট মাস্ট। এটাকে তুমি 3 স্টার দিয়ে রাখো। হ্যাঁ, সহজে জিনিসগুলো ভুল করা যাবে না, আমি তোমাদের দেখাবো। তোমরা আজকে যেরকম আছো, আজকে আমার কাছে রেসপন্সটা ভালোই লাগছে, তোমরা মাশাআল্লাহ ভালোই পার্টিসিপেট করছো। আজকে যারা আছো, একদিন পর পর তোমাদের জৈব রসায়নের ক্লাস হবে, একদিন পর পর। হ্যাঁ, তো তোমরা হচ্ছে যে এটা মাথায় রাখবা, এবং হচ্ছে নিয়মিত আমাদের প্ল্যাটফর্মে ক্লাস হবে ইনশাআল্লাহ। যদি আমি অসুস্থ থাকি বা কোনো সমস্যা থাকে সেটা আমি জানাই দিব ইনশাআল্লাহ। সেগুলো তো খুব মাঝে মাঝে হবে, নরমালি হচ্ছে যে প্রত্যেকদিন আমাদের 9:30টায় ক্লাস থাকবে, এটা মাথায় রাখবা। 9:30টায় হচ্ছে যে দুর্নিবার প্রাইভেট কেয়ারের যে ফেসবুক পেজ আছে সেখানে চলে আসবে ক্লাস করার জন্য। আমাদের হচ্ছে যে তোমার পোলের জন্য আলাদা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে হচ্ছে তোমরা প্র্যাকটিস করবে। আজকে তোমাদের যে ক্লাস পড়াচ্ছি সেটার উপর আবার তোমাদের কালকে পরীক্ষা হবে, এরপরে এই টপিকের উপরে আজকে যা যা পড়াইছি এগুলোর উপর তোমাদের পোল দেওয়া হবে। তোমরা এইগুলো পড়ে ফেলে, আজকে তোমাদের পড়াইছি কালকের মধ্যে তোমরা এগুলো পড়ে পোলগুলো প্র্যাকটিস করবা, পরীক্ষা দিবা, ঠিক আছে? পুরো একটা জোনের মধ্যে তখন তোমরা থাকবা ইনশাআল্লাহ। আচ্ছা, আর ভাইয়া আরেকটা ব্যাপার তোমাদের জানাই রাখি, সেটা হচ্ছে তোমরা অলরেডি জানো হয়তো, আমাদের হচ্ছে যে তোমার 10 জনের একটা প্রাইভেট ব্যাচ আছে, মেডিকেল ভর্তি পরীক্ষার ফুল ডেডিকেটেড 10 জনের। তো তোমাদের যারাদের হচ্ছে যে একদম আমাদের সাথে A to Z প্রিপারেশন নেওয়ার ইচ্ছা, আমাদের এখানে মেইনলি হচ্ছে আমরা পার্সোনাল গাইডেন্স রাখি, আমাদের নিজেদের তত্ত্বাবধানে ওরা পড়াশোনা করবে, মেন্টরিং, আমরা 2 জন মেন্টর আছি, পার্সোনাল গাইডেন্সের মাধ্যমে পড়তে পারবে, যে কোনো সমস্যা আমাদের জানাইতে পারবে। এটা তো হচ্ছে যে যাতে হচ্ছে ট্র্যাকলেস না হয়ে যায়। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে গিয়ে আসলে সমস্যা হয় এখানে, বুঝছো? সমস্যা হচ্ছে স্টুডেন্টরা অনেক ভুল কাজ করে ফেলে, সময় কম থাকে, বুঝতে পারে না, ইম্পালসিভ আচরণ করে, ওরা বুঝতে পারে না। তো এটার জন্য হচ্ছে যে একজন মেন্টরের প্রয়োজন। তা আমাদের আলাদা মেন্টরশিপ কোর্সও আছে, তোমরা যারা অন্য কোর্সে আছো তারা আমাদের মেন্টরশিপ কোর্সে নিতে পারো। মেন্টরশিপ কোর্স হচ্ছে 499 টাকা, একদম লো প্রাইসে, যাতে তোমাদের কারো অসুবিধা না হয় সেজন্য। কিন্তু তোমার হচ্ছে যে এই পার্সোনাল মেন্টরশিপের ও আমার সাথে একদম হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা পর্যন্ত কানেক্টেড থাকতে পারবে, পড়াশোনা রিলেটেড যে কোনো ব্যাপারে গাইডেন্স পাবে আমার থেকে, আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। আর আমাদের যদি যে 10 জনের ব্যাচ আছে প্রাইভেট ব্যাচ, সেখানে ফুল প্রিপারেশন আর কি, মেডিকেল ভর্তি পরীক্ষার ফুল প্রিপারেশন, এক্সাম থেকে শুরু করে, রিভিশন থেকে শুরু করে, মডেল টেস্ট থেকে শুরু করে, এরকম আমরা একদম যেরকম জিরো থেকে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে করে ক্লাস দিচ্ছি, এরকম ক্লাস করতে পারবে আর কি ইনশাআল্লাহ। হ্যাঁ, এই 10 জনের প্রাইভেট ব্যাচে সিট বেশি কিন্তু নাই, তোমার 2-3 জন অলরেডি সবাই কনফার্ম করে ফেলছে, আর 2-3টা সিট বাকি আছে। তো তোমরা যারা ইন্টারেস্টেড তারা আমাকে জানাইও, তাহলে হচ্ছে যে আমার নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপে। আচ্ছা, এটা একটু সুন্দর জায়গায় লিখে দিয়ে তোমরা দেখতে পারো নাম্বারটা। কেউ যদি ইন্টারেস্টেড হও, কারো প্রয়োজন মনে করা, ফুল প্রিপারেশন আমাদের সাথে নিতে চাইলে আর কি, পার্সোনাল গাইডেন্সের মাধ্যমে বেসিক থেকে একদম, এই নাম্বারে যোগাযোগ করতে পারো ভাইয়ের সাথে। হ্যাঁ, আগের ক্লাসগুলো এক্সাম নিব, মিলি সব কোশ্চেন রেডি হচ্ছে, এক্সাম নিব, সবকিছু হয়, এক্সাম সব আছে ফুল। মানে ইন্টারেস্টেড যারা, তারা আগে আমার সাথে যোগাযোগ করবা, যোগাযোগ করার পরে আমি তোমাদের কোর্সের ডিসক্রিপশন পাঠাবো, তোমার ভালো লাগলে তারপরে আমরা আবার তোমার সম্পর্কে জানবো। আমরা জাস্ট ভর্তি হতে চাইলে যে ভর্তি নিয়ে, কারণ এখানে একটা ছোট ব্যাচ, আমরা চাই যে এখান থেকে সর্বোচ্চ আউটপুট বের করতে। আমার টার্গেট হচ্ছে 10 জনই যাতে ভালো করে, 10 জনই যাতে কোথাও না কোথাও চান্স পেয়ে যায় সরকারি মেডিকেল, এটা হচ্ছে টার্গেট।
জিপিএও একটা দেখি, একদম লো জিপিএ হইলে ধরো 4 একজনের জিপিএ, ওর রিস্ক আমরা নিতে চাইবো না, ঠিক আছে, একদম লো জিপিএ বাদ দিয়ে দিই। তারপরে যারা একদম ডেডিকেটেড না তাদেরকে বাদ দিয়ে দিই, এরকম কথাবার্তা বলবো ডিসক্রিপশন দেওয়ার পরে আর কি। হ্যাঁ, আর মেন্টরশিপ কোর্সে এনরোল করার জন্য এত কিছু না, জাস্ট হচ্ছে যে আগ্রহী তাকে এনরোল করাই নিই আর কি। ওকে, এগুলো একটু রিমাইন্ডার দিলাম আর কি। যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবো, আর যাদের প্রয়োজন নেই সমস্যা নেই, আমার সাথে ফ্রিতে কন্টিনিউ করো, যা যা পড়াচ্ছি এগুলো খেয়াল করো, ইনশাআল্লাহ ভালো করতে পারবে। জৈব রসায়ন তোমরা আজকের মতো যেরকম করছো এটা আমি তোমাদের ফ্রিতে পড়াই দিব। আজকের মতো যদি তোমরা রেসপন্স করো, ক্লাসে থাকো, তাহলে আমি এটা ফুল ফ্রিতে পড়াই দিব ইনশাআল্লাহ, এটা কথা দিলাম। তবে তোমরা থাকতে হবে, তোমরা যদি কালকে ক্লাসে আসি যদি দুইজন আছে, ফ্রি হইলে তো সমস্যা কি জানো, ফ্রি হইলে তোমার পোলাপানকে ক্লাসে পাওয়া যায় না, পোলাপান এটার গুরুত্ব দেয় না। কথা হচ্ছে পেইডে ওদেরকে খুঁজে পাওয়া যায় না, পেইডে এরকম শর্ত দিয়ে ওদেরকে ভর্তি করাইতে হয়। এবার বুঝতে চিন্তা করো ফ্রির কি অবস্থা। ওকে, এখন আমরা কার্যকরীমূলক এখানে চলে আসছি। এখানে তোমার হচ্ছে যে কার্যকরীমূলক থেকে আমাদের কার্যকরীমূলক খুবই গুরুত্বপূর্ণ। ধরো 1 নাম্বার নিশ্চিত ধরে রাখতে পারো কার্যকরীমূলক থেকে আসবে, মোটামুটি 1 নাম্বার নিশ্চিত যে কার্যকরীমূলক থেকে একটা কোশ্চেন আসবে। কার্যকরীমূলক হচ্ছে এমন একটা মূলক যেটা ওই নির্দিষ্ট একটা শ্রেণীর জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। নির্দিষ্ট জৈব রাসায়নিক বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে, সমগোত্রী শ্রেণীর পরিচয় সব গোত্রের বেলায় অনুরূপ আচরণ করে। হ্যাঁ, অ্যালকোহলের কার্যকরীমূলক হচ্ছে অ্যালকোহলিক হাইড্রোক্সিল মূলক, এবং অ্যালডিহাইডের কার্যকরীমূলক হচ্ছে অ্যালডিহাইড মূলক। হ্যাঁ, আচ্ছা, আমরা এগুলো একটা ছক করবো ইনশাআল্লাহ। ওকে, এখান থেকে কিছু কথা মনে রাখো, মাস্ট একদম মনে রাখতেই হবে। একক বন্ধনযুক্ত যে কার্যকরীমূলক গুলো আছে, যেমন OH একটা, ঠিক আছে, আর আরেকটা হইতে পারে কি NH2 অ্যামিনোমূলক, সেটা হচ্ছে যে একক বন্ধনযুক্ত। এরকম একক বন্ধনযুক্ত কার্যকরীমূলক যেগুলো আছে সেগুলোতে প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া হয়, রিপ্লেসমেন্ট রিঅ্যাকশন এবং এলিমিনেশন রিঅ্যাকশন। হ্যাঁ, প্রতিস্থাপন বিক্রিয়া একটা আরেকটাকে রিপ্লেস করবে, অপসারণ একটাকে সরাই ফেলবে। তাহলে প্রতিস্থাপন অপসারণ কখন হবে? যখন একক বন্ধনযুক্ত হবে। একক বন্ধনযুক্ত হলে প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া ঘটে। একক বন্ধনযুক্ত হলে প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া ঘটে। আর দ্বিবন্ধন এবং ত্রিবন্ধনযুক্ত কার্যকরীমূলকে কি হয়? সংযোজন। ওইখানে বন্ধন ভাঙা গড়া, এখান থেকে একটা বন্ধন ভাঙবে, দুইটা হাত খালি হবে, দুইটা হাতে নতুন নতুন এসে যুক্ত হবে। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন গুলোতে সংযোজন বিক্রিয়া ঘটে। রিপিট, খেয়াল করো, এখানে ট্রিপল বন্ডের একটা ভাঙবে, এর একটা হাত খালি, এর একটা হাত খালি, দুইটা মূলক এসে এদের সাথে বিক্রিয়া করবে, বসবে। তাহলে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন যুক্ত যেগুলা বা অসম্পৃক্ত জৈব যৌগের মধ্যে সংযোজন বিক্রিয়া ঘটে। অসম্পৃক্ত জৈব যৌগে কি বিক্রিয়া ঘটে? সংযোজন বিক্রিয়া ঘটে। অসম্পৃক্ত জৈব যৌগে কি বিক্রিয়া ঘটে? সংযোজন বিক্রিয়া ঘটে। অসম্পৃক্ত জৈব যৌগে কি বিক্রিয়া ঘটে? সংযোজন বিক্রিয়া ঘটে। ওকে, একক বন্ধন এবং দ্বিবন্ধন উভয় কার্যকরী মূলকে থাকলে এতে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটে। যদি একক বন্ধনও থাকে দ্বিবন্ধনও থাকে, তাহলে সেখানে দেখো এখানে ওই একক বন্ধন থাকলে প্রতিস্থাপন, এটা মনে রাখলেই চলবে, কারণ আমরা এককে প্রতিস্থাপন করে আসছি না। যদি দুইটাই থাকে তখনও প্রতিস্থাপনই হবে, যেমন হচ্ছে COOH। ঠিক আছে, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শনে আমরা চলে আসছি, খুব বেশি গুরুত্বপূর্ণ। এটাকে তুমি 7 স্টার দিয়ে রাখো। শুনতেছো আমার কথা? 7 স্টার দিয়ে রাখো, 7 স্টার, 7 স্টার দিয়ে রাখো। আচ্ছা, আসো। আচ্ছা, এখন আমাকে বলো, এটা 7 স্টার দিলাম, এবার হচ্ছে যে আসো এখানে কি, এখানে অনেকগুলা জিনিস আছে, তোমাদের সবকিছু লাগবে না, তোমাদের জাস্ট অল্প কয়েকটা জিনিস লাগবে। কি লাগবে সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের এই যে শ্রেণীগুলো লাগবে আর মূলকের নামগুলো খেয়াল করতে হবে। যেমন অ্যালকিন, অ্যালকিনের সাধারণ সংকেত দেখো নিচে আছে, মানে CnH2SN। কার্বন যতটা থাকবে তার ডাবল হচ্ছে যে তোমার কি থাকবে, তার ডাবল হচ্ছে হাইড্রোজেন থাকবে, কার্বন কার্বন দ্বিবন্ধন। ঠিক আছে, অ্যালকাইল, হাইড্রোজেন হচ্ছে দুইটা কম থাকবে। হ্যাঁ, CnH2SN-2, কার্বন কার্বন ত্রিবন্ধন। হ্যালাইড মূলক, হ্যালাইড মূলক মানে কি? অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন যুক্ত, হ্যালোজেন যে কোনোটা হইতে পারে,
ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যে কোনোটা হতে পারে। এগুলো হচ্ছে হ্যালাইড মূলক। অ্যালকোহল মানে আর ও এইচ, একটা অ্যালকাইল মূলকের সাথে ওএইচ যখন বসবে, মানে ওএইচ থাকলে আমরা বুঝবো এটা অ্যালকোহল। এরপর অ্যামিনো মূলক, অ্যামিনো মূলক মানে আর এনএইচ টু, আর এনএইচ টু। তোমরা অ্যামিনো মূলকের সাথে অ্যামাইড গোলাই ফেলিও না, আমি একটু পরে অ্যামাইড দেখাবো। অ্যামিনো মূলক, অ্যামিনো মূলক হচ্ছে আর এনএইচ টু, অ্যালকাইলের সাথে যখন এনএইচ টু থাকবে তখন অ্যামিনো মূলক, ঠিক আছে? অ্যামিনো মূলক। অ্যালডিহাইড মূলক সিএইচও, সিএইচও থাকলে তখন অ্যালডিহাইড মূলক, সিএইচও থাকলে, সি ডাবল বন্ড ও, এটা খেয়াল করবে। এটা হচ্ছে এটাকে একসাথে কার্বনিল বলা হয়, যদি কার্বনিল হচ্ছে যে কীটমূলকের সাথে মিশে যায় তাহলে এটা সি ডাবল বন্ড ও থাকবে, এক পাশে এইচ থাকবে, হ্যাঁ এটা। তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক আর সিএইচও, কীটমূলক হচ্ছে আর সি ডাবল বন্ড ও আর। মানে আমি তোমাকে বলি, ধরো সি ডাবল বন্ড ও, হ্যাঁ, এটার এক পাশে অ্যালকাইল মূলক আর এক পাশে যদি এইচ থাকে তখন সেটা হচ্ছে অ্যালডিহাইড। আর হচ্ছে তোমার এক পাশে, দুই পাশে যখন অ্যালকাইল মূলক থাকবে তখন সেটা হচ্ছে কিটোন। মনে থাকবে, দুই পাশে যখন অ্যালকাইল মূলক থাকবে সি ডাবল বন্ড ও এর, তখন সেটা হচ্ছে কিটোমূলক, তখন সেটা হচ্ছে কিটোমূলক। আর এক পাশে অ্যালকাইল মূলক এক পাশে হাইড্রোজেন, তখন সেটা হচ্ছে অ্যালডিহাইড, তখন সেটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এখন আসো, কার্বনিল মূলকের অপর নাম হচ্ছে কিটোমূলক, এটা মাস্ট মাস্ট মাস্ট। কার্বনিল মূলক বলতে অ্যাকচুয়ালি আসলে বোঝায় সি ডাবল বন্ড ওকে, সি ডাবল বন্ড ওকে বলা হয় কার্বনিল মূলক। তাও এখানে যেহেতু কীটমূলকের মানে অথবা হিসেবে দিচ্ছি, তোমরা এটাই ভালো করে পড়বা। কার্বনিল মূলক অথবা কীটমূলক হচ্ছে কি সি ডাবল বন্ড ও, আর সি ডাবল ও আর, আর সি ডাবল ও আর, আর সি ডাবল ও আর। কার্বক্সিলিক অ্যাসিড আর সি ডাবল ও এইচ, আর সি ডাবল ও এইচ, সি ডাবল ও এইচ থাকলে সেটাকে কার্বক্সিলিক অ্যাসিড বলবো আমরা। আর আর সি ডাবল ও আর, দুই পাশে হচ্ছে যে ও আর যখন হবে মানে এরকম, আর সি ডাবল বন্ড ও, তারপর হচ্ছে ও আর, এরকম, এটা হচ্ছে আর সি ডাবল ও আর। এটা হচ্ছে এস্টার মূলক, আর সি ডাবল ও আর, এস্টার মূলক। কার্বক্সিলিক হচ্ছে আর সি ডাবল ও এইচ, কার্বক্সিলিক অ্যাসিড আমরা জানি। অ্যামাইড মূলক বললাম না, অ্যামিনো মূলক আর অ্যামাইড মূলকের মধ্যে কোলাই ফেলিয়ে না। অ্যামিনো মূলক হচ্ছে আর এনএইচ টু, অ্যামিনো মূলক হচ্ছে আর এনএইচ টু, অ্যামিনো মূলক হচ্ছে আর এনএইচ টু। আর অ্যামাইড হচ্ছে আর সিও এনএইচ টু, এখানে সিও একটা আছে, আর সিও এনএইচ টু, এটা হচ্ছে অ্যামাইড মূলক। অ্যামাইড মূলকে গোলযোগ বাধাই না, অ্যামাইড আর অ্যামিনো, এটা হচ্ছে অ্যামিনো। অ্যামিনো মানে শুধু এনএইচ টু, অ্যামিনো মানে দুজনে, সবাই কমেন্ট করো অ্যামিনো মূলক আর অ্যামাইড মূলক লিখে সামনে সামনে হচ্ছে যে তোমার মূলকগুলো লিখো, সবাই লিখো, যারা ক্লাসে আছো সবাই লিখো, অ্যামিনো মূলক আর অ্যামাইড মূলক লিখো যাতে প্যাচ না লাগে, সবাই লিখো। এরপর হচ্ছে নাইট্রাইল, নাইট্রাইল হচ্ছে আর সি এন। এটাকে, এটা দুইটা নাম আছে, প্লিজ দুইটা নাম ভালো করে খেয়াল করো। স্টুডেন্টদেরকে আমি বলার পরে এরা খেয়াল করে না, ওই তোমার হচ্ছে সায়ানাইড ছিল না নাইট্রাইল ছিল না, তোমার তো অবশ্যই দুইটাই চিনতে হবে, অথবাটা খেয়াল করবা। এখানে আবার আলাদা করে স্টার মার্ক করে রাখো তিনটা, যে শুধু সায়ানাইড জানলে হবে না, এটা যে নাম যে নাইট্রাইল সেটাও জানতে হবে। নাইট্রাইল বা সায়ানাইড মূলক দুইটা এক কথাই, আর সি এন, আর সি এন। এখানে অ্যাকচুয়ালি কার্বনের সাথে নাইট্রোজেনের ট্রিপল বন্ড আছে, এটা, এটা হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড মূলক, এটা হচ্ছে নাইট্রাইল বা সায়ানাইড মূলক। আমি যা বললাম শুধু জাস্ট এই দুইটা রো মুখস্থ করতে হবে, সরি এই দুইটা কলাম মুখস্থ করতে হবে, আর বাকি কিছু পড়া লাগবে না এই চার থেকে, ঠিক আছে? অ্যালকেন যৌগের কোনো বিশেষ কার্যকরী মূলক নেই, জাস্ট এই লাইন মনে রাখলেই চলবে। অ্যালকেন যৌগের বিশেষ কোনো কার্যকরী মূলক নাই, এই লাইন মনে রাখলেই চলবে। ওকে, তো হ্যাঁ, CnH2 অ্যামাইড। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে আজকে এ পর্যন্তই পড়বো। আমাদের ফ্রি ক্লাসগুলোর ডিউরেশন হচ্ছে তোমার 1 ঘন্টা করেই থাকবে, যাতে স্টুডেন্টরা মনোযোগ রাখতে পারে। আর আমাদের মূল কোর্সের যে ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ, সেগুলোতে আমরা হচ্ছে যে যতটা মানে ক্লাস থাকবে আর একটু টাইম নিয়ে পড়বো ইনশাআল্লাহ, বিরক্তি আসবে না। তোমাদের এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা বা তোমরা বুঝছো কিনা সবাই একটু জানাও, বুঝার ব্যাপারটা একটু আমি সবার থেকে জানতে চাচ্ছি। আমি আজকে যে যে টপিকগুলো পড়াইছি তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও, আর কোনো কোশ্চেন থাকলে সেটাও বলো।
ওকে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাহলে ইনশাল্লাহ সবাই থাকবা তো? ওকে, নেক্সট ক্লাসে, নেক্সট ক্লাস হচ্ছে পরশু। পরশুর ক্লাসটা আর একটু লম্বা করবো, না হলে ক্লাস বেশি লাগবে। ঠিক আছে, তোমরা সবাই প্রিপেয়ার্ড হয়ে সুন্দর করে বসবা, পানি টানি নিয়ে বসবা, চাটা কফি নিয়ে বসবা, আমরা ভালো করে পড়বো ইনশাল্লাহ, একদম ক্লিয়ার করব। আমি তোমাদের সবাইকে অ্যাসিওর করতেছি, যারা ক্লাসে আসো, তোমরা যদি আমার সাথে জৈব রসায়ন শেষ করো ইনশাল্লাহ, আমি লাস্ট ক্লাসে তোমাদের দেখাই দিব, তোমাদের পারফরমেন্স তোমরা নিজেরা দেখবা, প্রত্যেকটা কোশ্চেন পারবা ইনশাল্লাহ, প্রত্যেকে। যদি এই এই পড়া যেগুলো পড়াই দিচ্ছি এগুলো নিজেরা পড়ে ফেলবা, বাসায় সুন্দরভাবে পড়ে ফেলবা, ক্লাসে কালকে ক্লাসে অ্যাটেন্ড করবা, কালকে পোলগুলো, কালকে হচ্ছে পরীক্ষা অ্যাটেন্ড করবা, কালকে পোলগুলো সলভ করবা তোমরা। আমাদের দুর্নিবের প্রি ফোল নামে একটা হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেল আছে আলাদা করে, আমি এখন তো ক্লাস শেষে আমাদের মূল যে দুর্নিবের মেডিকেয়ার টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমাদের লিঙ্ক দিয়ে দিব, তোমরা সেখান থেকে হচ্ছে যে ওই প্রি ফোলের চ্যানেলে জয়েন করবা, সেখানে প্রত্যেকদিন আমরা পোল দিয়ে থাকি, সেগুলো সলভ করবা, এবং হচ্ছে আজকে যে ক্লাস হচ্ছে সেটার উপরে পোল দিব আমরা ইনশাল্লাহ, সেগুলো তোমরা সলভ করবা। তাহলে যখন তুমি পড়বা, ক্লাস করবা, পরীক্ষা দিবা, ইনশাল্লাহ এই ক্লাসগুলোর শেষে দেখবা যে তুমি পারতেছো, চেঞ্জটা তোমরা দেখতে পারবা ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকিও, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।